আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে আমি সাভারের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে আছি এবং তাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। অ্যাকচুয়ালি তোমরাই হয়তো আগামী দিনে সাভারকে লিড দিবা। সাভারকে অনেক সুন্দর একটা স্থানে পরিণত করবা। চমৎকার একটা জায়গায় পরিণত করবা ইনশাআল্লাহ। বিভিন্ন ভালো, ভালো জায়গায় হয়তো তোমরাই যাবা একটা সময়। সো আমি তোমাদের সামনে কথা বলতে পেরে খুবই আনন্দিত, গর্বিত। তো আজকে মূলত আমরা অলিম্পিয়াড নিয়ে কিছু কথা বলবো। অলিম্পিয়াড জিনিসটা কি? এটা হয়তো অনেকের কাছেই নতুন। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে একটু ব্রেকডাউন করার জন্য, অলিম্পিয়াডের সাথে একটু পরিচয় করা দেওয়ার জন্য এবং একই সাথে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করবো আজকে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হয়, ভালো হয়, তোমরা খুব ভালো একটা ফলাফল ইনশাআল্লাহ করতে পারো। সো আমি আজকে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই কিছু না কিছু আলোচনা করব এবং সবার জন্য যেটা গুরুত্বপূর্ণ আইকিউ এবং বেসিক, এগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো ইনশাআল্লাহ। সবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাভারের সবচেয়ে বেশি মেধাবী শিক্ষার্থী। অ্যাকচুয়ালি শিক্ষার কাজটা হচ্ছে মানুষকে বিনয়ী করা। সো আমরা যদি অনেক বেশি শিক্ষিত হই কিন্তু আমরা যদি বিনয় নাই শিখি, তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যায়। সো তোমাদের প্রতি আমার প্রথম মেসেজ যেটা, সেটা হচ্ছে আমরা অবশ্যই অনেক মেধাবী এবং আমরা অবশ্যই অনেক বেশি বিনয়ী। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, চলো আমরা শুরু করি। সবার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে, এবং যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 30টা করে এমসিকিউ থাকবে, 40 মিনিট করে সময় থাকবে তোমাদের জন্য। প্রশ্নের প্যাটার্নটা একটু মানে তোমাদেরকে ভাবাবে বা চিন্তা করাবে, এই টাইপের কোশ্চেন হবে। অ্যাকচুয়ালি অলিম্পিয়াডের লক্ষ্য উদ্দেশ্য এটাই, যে তোমাদেরকে একটু চিন্তা করা, একটু তোমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করো, এটাই অলিম্পিয়াডের লক্ষ্য উদ্দেশ্য। এমনি সাধারণভাবে স্কুল কলেজে যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে থাকো, সেগুলো সাধারণভাবে হয় কি, বই থেকে হুবহু লাইন চলে আসে, অথবা একদম বইয়ের পড়াটাই সরাসরি চলে আসে, অথবা শিক্ষক যে কথাটা বলছে সেই কথাটা সরাসরি চলে আসে। তো ওখানে তোমাদেরকে চিন্তা ভাবনার সুযোগটা একটু কম থাকে। বাট অলিম্পিয়াডের অনেস্টলি স্পিকিং কোনো সিলেবাস হয় না, এখানে ওপেন স্পেস থেকে আসে, স্ট্যান্ডার্ড মেনটেন করে বিভিন্ন ধরনের চিন্তামূলক প্রশ্ন তোমাদের সামনে ছুড়ে দেওয়া হয় এবং তোমরা সেটা সলভ করার মাধ্যমে তোমরা নিজেদের মেধাকে আরও বেশি মানে এগিয়ে নিতে পারো অ্যাকচুয়ালি। সো অলিম্পিয়াডের কোশ্চেনের কথা যদি আমি বলি, অলিম্পিয়াডের কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন হয় অলিম্পিয়াডে। তোমরা অনেকে হয়তো অবাক হচ্ছে যে আসলে কি এরকম সহজ প্রশ্ন হয় কিনা, কিন্তু আসলে সত্যি যে অলিম্পিয়াডের প্রশ্নগুলো সবচেয়ে সহজ হয়। এটার অ্যান্সারটা একটু ট্রিকিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে চিন্তা করাবে বা তোমাকে দিয়ে চিন্তা করাবে এই ধরনের প্রবলেমগুলো অলিম্পিয়াডে আসে। সো আমি ছোট্ট একটা উদাহরণ দিব তোমাদেরকে, যে কীভাবে তোমাদেরকে চিন্তা করানো হয় বা আমরা কীভাবে চাই যে তোমরা চিন্তা করো। ওকে, তোমাকে যদি বলা হয় 7-এর সাথে 1 যোগ করতে, আমার মনে হয় না আমার ভিডিও ক্লাসটা যারা দেখতেছো এমন কেউ নাই এই প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারবে না। আমি শিওর, 100% শিওর তোমরা অবশ্যই সেটা বলবো যে ভাইয়া 7 + 1 = 8 হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি অলিম্পিয়াডের কোশ্চেন হচ্ছে এটা। আরও বেশি অবাক হচ্ছে, অলিম্পিয়াডে কি এই প্রশ্ন দিবে? অ্যাকচুয়ালি এটা দিবে, আবার এটা দিবে না, হয়তো এটা দিবে নইলে দিবে না। তাহলে কিভাবে দিবে? সেটা সেম জিনিসটাই দিবে, একটু ঘুরায় দিবে, তোমাদেরকে নিয়ে একটু চিন্তা করাবে। আচ্ছা, আমি যদি একটু এক্সাম্পল দিই, একটা মনে করো আমি একটা ঘড়ি আঁকতে চেষ্টা করতেছি। আচ্ছা, ঘড়ির মধ্যে একদম সবার উপরে থাকে 12, তাই না? একদম সবার নিচে থাকে 6, তোমরা সবাই জানো। একদম এই পাশে থাকে হচ্ছে 3, এই পাশে থাকে হচ্ছে 9, মাঝখানে বাকিগুলো জিনিস থাকে। এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 4, এখানে থাকে 5, এখানে থাকে 7, এখানে থাকে 8, এখানে থাকে 10, এখানে থাকে 11, এই টাইপের জিনিসগুলো থাকে। আর মাঝখানে বেশ কিছু কাটা থাকে, রাইট? আচ্ছা, এখন তোমাকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে একটা ঘড়ির 7-এর ঠিক বিপরীত পাশে যে সংখ্যাটা আছে, এদের দুজনের যোগফল কত? অ্যাকচুয়ালি তোমাকে কি বলা চাচ্ছে দেখো তো, 7 এবং ঠিক এর বিপরীত পাশে যে আছে তাদের সংখ্যার যোগফল কত হবে? সো অ্যাকচুয়ালি দেখো 7 + 1 = তোমার আনসারটা কিন্তু 8 হবে। বাট তোমাকে যখন এই কথাটা বলা থাকবে, একটা ঘড়ির কথা কিন্তু তুমি চিন্তা করবা। হ্যাঁ, তোমাকে বলছে যে একটা ঘড়ির 7-এর বিপরীত পাশে যে সংখ্যাটা, তার দুইটা সংখ্যার একসাথে যোগফল কত হবে? তুমি কি করবা? তোমার ইমাজিনেশনের মধ্যে একটা ঘড়ি আসবে, তারপরে ঘড়িটার মধ্যে তুমি 1 2 3 4 5 6 7 7-এর মধ্যে চলে যাবা, তুমি ঠিক বিপরীত প্রান্তে কি আছে সেটাকে চিন্তা করার চেষ্টা করবা। ঠিক আছে? বাসায় যখন ঘড়িটা দেখছো তখন কিন্তু কখনো এরকম চিন্তা করো নাই যে ঘড়ির ঠিক বিপরীত পাশে কে আছে, এভাবে কখনো কিন্তু তোমরা হয়তো চিন্তা করো নাই। বাট এখানে তোমার কি করতেছো, পরীক্ষার হলে কিন্তু তুমি একটা ঘড়ি চিন্তা করছো এবং ঘড়ির বিপরীত প্রান্তে কে আছে সেটা কিন্তু তুমি চিন্তা করতেছো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু রেজাল্টটা পাচ্ছ সেই 8। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্টটা হচ্ছে তুমি এই যে চিন্তা করলা, এটাই হচ্ছে অলিম্পিয়াডের উদ্দেশ্য। তোমাকে দিয়ে খুব সিম্পল ম্যাথ করাবে
তোমাকে একটু চিন্তা করাবে যে এই জিনিসটা এভাবে চিন্তা করা উচিত বা এভাবে চিন্তা করা যায়। অ্যাকচুয়ালি তোমার চিন্তন দক্ষতাটা বাড়ানোই অলিম্পিয়াডের উদ্দেশ্য, আমি আবারও বলতেছি তোমাদেরকে। আচ্ছা, তো অলিম্পিয়াডের জন্য বেশ কিছু বেসিক কোশ্চেন তোমাদের জানা উচিত। এই প্রশ্নগুলোর মধ্যে সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মানবদেহ। আমরা মানবদেহের অনেকগুলো বিষয় আসে সম্পর্কে আমরা হয়তো জানি, যেমন মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এটা একদম মানবদেহের একদম সিম্পল কথা। এর থেকে একটু কমপ্লেক্স কথা রক্ত নিয়ে কথা হতে পারে, হৃৎপিণ্ড দিয়ে কথা হতে পারে, হাড় নিয়ে কথা হতে পারে, পেশি নিয়ে কথা হতে পারে, ঠিক আছে, চোখ নিয়ে কথা হতে পারে, কান নিয়ে কথা হতে পারে। এই জিনিসগুলো অলিম্পিয়াডের জন্য খুব বেসিক কোশ্চেন এবং খুব বহুল ব্যবহৃত বা অনেক বেশি আসে এই টাইপের কোশ্চেন। কেন? কারণ আমাদের বডি এবং আমাদের নিজেদের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি জানা থাকা উচিত। আমরা সাভারের সবচেয়ে মেধাবীদের স্টুডেন্টদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি যে তারা তাদের নিজের শরীর এবং নিজের জীবন সম্পর্কে অনেক বেশি ধারণা রাখবে, ঠিক আছে। তো নিজের বডি সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হয়, নিজের দেশ সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হয়, নিজের পৃথিবী, আমরা যে গ্রহের মধ্যে আছি সেই গ্রহের নামটা হচ্ছে পৃথিবী। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে এবং বিভিন্ন বেসিক যে ইনফরমেশনগুলো আছে পৃথিবী রিলেটেড, এই ইনফরমেশনগুলো তোমাদের জানা থাকা উচিত। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। এই জিনিসগুলো খুবই বেসিক একটা কোশ্চেন, একটা মানুষের অবশ্যই জানা উচিত এরকম কিছু কোশ্চেন। এগুলো কিন্তু কোনো বইয়ের মধ্যে ওইরকমভাবে লেখা হয়তো থাকে না, বাট তোমার অ্যাকচুয়ালি জানা উচিত এই জিনিসগুলো। আমাদের যে সৌরজগতে আমরা বসবাস, মানে আমরা আসি যে সৌরজগতের মধ্যে বা যেই সোলার সিস্টেমের মধ্যে, সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত। কতগুলো গ্রহ আছে, কতগুলো উপগ্রহ আছে, এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক জিনিস এবং এগুলো আমাদের জানা অবশ্যই দরকার। কেউ যদি বলে ভাই জিনিসটা আমার বইয়ে নাই, দেন আমি বলবো যে আসলে তুমি ভুল বুঝতেছো বিষয়টাকে। এই জিনিসগুলো তোমার বইয়ে থাকুক বা না থাকুক, তোমাকে এটা জানতে হবে যে আমাদের সৌরজগতে কয়টা গ্রহ আছে, তাই না? এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, আমরা ক্লাস 5-এর একটা কোশ্চেন নিয়ে কথা বলবো সবার প্রথমে, সেটা হচ্ছে পৃথিবীর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ গ্রহ কোনটা। এটা তোমাদের হয়তো অনেকে জানতে পারো। তো যদি তোমরা জেনে থাকো তাহলে এটা হয়তো নোট করতে পারো এবং হয়তো ভিডিওটা পজ করে কমেন্টে লিখতে পারো যে হ্যাঁ তুমি এটা বিষয়টা জানো এবং সেটা হচ্ছে অ্যান্সারটা এটা। এতে করে একটা ইন্টারেকশন ক্রিয়েট হয়, যদি এটা লাইভ ক্লাস না, বাট তারপরেও একটা ইন্টারেকশনের ক্রিয়েট হওয়ার একটা জায়গা থাকতেছে। আচ্ছা, টোটাল সোলার সিস্টেমে যে গ্রহগুলো আছে পৃথিবীর সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তোমরা প্রায়শই শোনো যে মঙ্গল গ্রহে আমরা যেতে চাই বা এই টাইপের জিনিসগুলো শোনো, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস 5-এর সায়েন্সের একটা কোশ্চেন আমরা বললাম এবং আমরা একটু সামনের দিকে আগাবো। পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, আমাদের ঘনত্ব রিলেটেড কিছু জিনিস জানা উচিত। ঘনত্ব রিলেটেড জিনিসগুলো জানার জন্য তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে যে ঘনত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে যে যত বেশি ঘন এই টাইপের। আমি খুব বেশি মানে বুকিশ কথাবার্তা বা সূত্রের মধ্যে যাচ্ছি না, ঠিক আছে। আমি একদম সিম্পল হয়ে যদি বলি যে ঘনত্ব জিনিসটা অ্যাকচুয়ালি কি। ঘনত্ব জিনিসটা হচ্ছে তোমার কে কত বেশি ঘন, এটা ঘনত্ব বোঝায়। যেমন মধু হচ্ছে পানির থেকে বেশি ঘন, তাই না? সবাই জানো এটা, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি মধুর ঘনত্বটা হচ্ছে পানির তুলনায় বেশি। আমি সূত্রের মধ্যে যাচ্ছি না, একদম বেসিক কথাবার্তা থাকতে চেষ্টা করতেছি। আচ্ছা, এখন মনে করো হচ্ছে একটা একদম সলিড একটা লোহা, একদম একদম গোল একটা লোহার গোলক, এটি কিন্তু প্রচন্ড রকম ভারী হয়, বাট সমপরিমাণ মানে হচ্ছে আয়তন দখল করে বা একটা দেখতে সমান একটা যদি টেনিস বলের কথা চিন্তা করি, সেটা অবশ্যই অনেক পাতলা হবে, তাই না? লোহার বলের তুলনায় টেনিস বলটা অনেক বেশি পাতলা হবে। বুঝতে পেরেছো কি সবাই? আচ্ছা, এখন দেখো কেন লোহার ভরটা অনেক বেশি ভারী? কারণ তার ঘনত্বটা অনেক বেশি, সে অনেক বেশি ঘন তোমার হচ্ছে টেনিস বলটার তুলনায়। টেনিস বলটা তো একদম পাতলা, তাই না? এটা ছিললে দেখবো বাতাস বের হয়ে গেছে, তাই না? ভিতরে ফাটাই দেয়, দেখো ভিতরে বাতাস আছে, বাট লোহাটার মধ্যে তোর বাতাস নেই, একদম সলিড, এটার ঘনত্ব বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন লোহার বলটা তুমি যদি পানিতে ছেড়ে দাও আর টেনিস বলটা যদি পানিতে ছেড়ে দাও, হোয়াট উইল হ্যাপেন? লোহার বলটা একদম নিচে চলে যাবে আর পানির বলটা উপরে থাকবে। সরি, টেনিস বলটা উপরে থাকবে পানির মধ্যে। তুমি যে টেনিস বলটাকে নিচে নিয়ে যাও, জোর করে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করো এবং যদি ছেড়ে দাও, তারপরে দেখবে সে আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে, রাইট? আচ্ছা, এর কারণটা কি জানো? কারণটা হচ্ছে তার ঘনত্বটা কম। এই টোটাল স্টোরিটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যার ঘনত্ব বেশি সে হচ্ছে নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, আর যার ঘনত্বটা কম সে হচ্ছে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। ওকে, আচ্ছা, এখন মনে করো তোমরা যে দেখো যে যখন আমরা আগুন ধরাই তখন হচ্ছে সাদা সাদা ধোঁয়াগুলো বা কালো ধোঁয়াগুলো উপরের দিকে উঠে যায়, ঠিক আছে? ওয়াই, কেন বলো তো? এটা কিন্তু ঘনত্বের সাপেক্ষে ব্যাখ্যা করা যায়। যে সাদা ধোঁয়াটা বা যে কালো ধোঁয়াটা উপরের দিকে উঠে যাচ্ছে, সেটার ঘনত্বটা বাতাসের ঘনত্ব থেকে কম, তাই না? কম থাকার কারণে কি হবে? যে সে আস্তে আস্তে বাতাসকে পাস করে উপরের দিকে চলে যাবে। বুঝতে পেরেছ? আমি যদি বলি যে কালো ধোঁয়া যানবাহন থেকে বের হয় অথবা সাদা ধোঁয়া যে বিভিন্ন কলকারখানা থেকে বের হয়, সেইটার ঘনত্বটা কি হয়? বাতাস থেকে কম হয়। বাতাস থেকে কম হওয়ার কারণে সে কি হয়? উপরের দিকে চলে যাবে। আমি যদি একটা কোশ্চেন এখান থেকে পড়ার চেষ্টা করি, আগুনে পোড়ানোর সময় কালো বর্ণের একটি ধোঁয়া তৈরি হয়, এই ধোঁয়া বাতাসের তুলনায় কি? অবশ্যই বাতাসের তুলনায় হালকা, তাই না? ঘনত্বটা কম, হালকা, এই কারণে কি হয়? সে উপরের দিকে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 5-এর স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো। আচ্ছা, তো একটা আমরা মানে আইকিউ টাইপের একটা কোশ্চেন সলভ করবো। আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো একটা ব্যাঙের কথা চিন্তা করি। ব্যাঙ, তোমরা নিশ্চয়ই সবাই ব্যাঙ দেখেছো। ব্যাঙ কি করে বলো তো? জাম্প করে, তাই না? আচ্ছা,
এখন মনে করো একটা ব্যাঙ একটা কুয়ার মধ্যে পড়ে গেছে, একটা ব্যাঙ। ওকে, তো এই কুয়াটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ঠিক আছে, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? যদি না দেখতে পাও তাহলে আমি একটা অন্য কালার ব্যবহার করার চেষ্টা করবো হয়তো। আচ্ছা, এটা কি বলতো? 2 মিটার হচ্ছে তোমার কুয়ার দৈর্ঘ্য, মানে উচ্চতা আর কি অ্যাকচুয়ালি। তাহলে ব্যাঙটা যখন কুয়ার মধ্যে পড়ে যায় তখন সে স্বভাবতই চায় কি উপরে ওঠার জন্য, তাই না? আচ্ছা, এখন ব্যাঙের একটা স্বভাবের কথা আমি বলে দিই তোমাদেরকে, মানে আমাদের কোশ্চেনের যে ব্যাঙটা আছে সেই ব্যাঙের একটা স্বভাব, সেটা হচ্ছে প্রথম লাফে যে যতটুকু উঠতে পারে পরের লাফে তার অর্ধেক উঠতে পারে। প্রথম লাফে যদি মনে করে এই কলমের সমপরিমাণ যায়, এখান থেকে এখানে চলে যায়, তাহলে পরের লাফে এই কলমের অর্ধেকটা যেতে পারবে, এতটুকু যেতে পারবে। ঠিক আছে, এরপরের লাফে তারও অর্ধেক যেতে পারবে। বুঝতে পারছো? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যে কোশ্চেনের ব্যাংকটার কথা বলবো, সেই ব্যাংকটা হচ্ছে তোমার প্রথম লাফে যতটুকু যায়, দ্বিতীয় লাফে তার অর্ধেক যায়, তৃতীয় লাফে তারও অর্ধেক যায়, চতুর্থ লাফে কি হয় তারও অর্ধেক যায়। আচ্ছা, তো এরকম করে করতে করতে যদি ব্যাংকটা উপরের দিকে ওঠার চেষ্টা করে, একদম টপ পজিশনে এখানে ওঠার চেষ্টা করে, তাহলে তাকে অ্যাকচুয়ালি কতগুলো লাফ দিতে হবে? এটা হচ্ছে একটা আইকিউ কোশ্চেন। হ্যাঁ, এটা বিভিন্ন জায়গায় তোমরা পেতে পারো, এটা একটা আইকিউ কোশ্চেন আর কি। আচ্ছা, তো এখন দেখো এটার অ্যান্সারটা কি হতে পারে, পসিবল অ্যান্সার কি হতে পারে? তোমরা হয়তো ভিডিওটা একটু পজ করে চিন্তা করতে পারো যে আসলে পসিবল অ্যান্সারগুলো কি হতে পারে। আর যদি প্রয়োজন মনে করো যে আমাদের সাথে একটু শেয়ার করতে তোমার চিন্তাটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো আর কি। আচ্ছা, আমি কি বলতেছি, একটা ব্যাঙ যে ব্যাঙটা 2 মিটার উপরে উঠতে চায়, প্রথম লাফে সে 1 মিটার চলে যায়, পরের লাফে সে 0.5 মিটার যায়, পরের লাফে সে 0.25 মিটার যায়, অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লাফে সে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে কয়টা লাফ দিলে সে একদম উপরে উঠে যাবে? আচ্ছা, আমি আনসারটা বলে দিই। আনসার হচ্ছে সে উপরে যদি উঠতে চায় তাকে অসীম পরিমাণ লাভ দিতে হবে, অসীম পরিমাণ লাভ দিতে হবে। তোমরা বলতে পারো ভাই এটা আবার কেমন কথা, অসীম পরিমাণ লাভ দেওয়ার অর্থ কি? মানে সে কোনোদিনই উপরে উঠতে পারবে না, ঠিক আছে, যদি এই ফরম্যাটে সে আঁকাতে থাকে। ঠিক আছে, আচ্ছা কেন সেটা পারবে না সেটা আমি তোমাকে বলার চেষ্টা করি। মনে করো আমি 2 মিটার তো উচ্চতা ছিল, আমি 2 মিটার সোজা দাগ দিলাম, একটা সোজা দাগ দিলাম, এটা হচ্ছে 2 মিটার। আমি কি বললাম? প্রথম লাফে সে অর্ধেক পরিমাণ যায়, অর্ধেক পরিমাণ গেলে এই পর্যন্ত গেছে, প্রথম লাফে এই পর্যন্ত সে চলে গেছে অলরেডি, তাই না? দ্বিতীয় লাফে সে কি করে বলতো? যতটুকু বাকি আছে তার অর্ধেক পরিমাণ যায়, অর্থাৎ এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত কিন্তু চলে গেছে, তাই না? এরপরে লাফে কি হয়? যতটুকু বাকি আছে তার অর্ধেক পরিমাণ যায়, চলে গেল এই পরিমাণ। এরপরে ধাপে কি হয়? যতটুকু বাকি আছে তার অর্ধেক পরিমাণ যায়। এরপরে ধাপে কি হয়? যতটুকু বাকি আছে তার অর্ধেক পরিমাণ যায়। আচ্ছা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে জেনে জুম করে দিই, জুম করে দিলাম। আচ্ছা, এরপরে লাফে কি হবে? এখানে যতটুকু বাকি আছে তার অর্ধেক যাবে। আচ্ছা দেখো আমি দেখাচ্ছি, যতটুকু বাকি আছে তার অর্ধেক যাবে। এরকম করতে করতে কি অর্ধেক কোনো সময় শেষ হবে? কখনো কিন্তু অর্ধেক শেষ হবে না, অর্ধেক অর্ধেক চলতে 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 তুমি যত বেশি জুম করবা তত বেশি অর্ধেক অর্ধেক বের করা সম্ভব, তাই না? আচ্ছা, তাহলে ব্যাঙের অঙ্কটার সলভটা কি হলো বলতো? ব্যাঙটা যদি 2 মিটার উপরে চলতে চায়, দেখো এটা কিন্তু আমাদের 2 মিটারই ছিল, তাই না? একদম শেষ মাথায় যদি আমরা চলে যেতে চাই, দেখো এটা কিন্তু তোমার হচ্ছে 2 মিটার ছিল, পুরো রাশিটা 2 মিটার ছিল। প্রথম লাফে সে এতটুকু গেছে, দ্বিতীয় লাফে সে এতটুকু গেছে, তৃতীয় লাফে সে এতটুকু গেছে, চতুর্থ লাফে সে এতটুকু গেছে, পঞ্চম লাফে, আজীবন সেটা চলতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাঙটা যদি 2 মিটার উপরে উঠতে চায় বা 2 মিটার সামনে যেতে চায়, তাহলে তাকে অসীম পরিমাণ লাভ দিতে হবে। ঠিক আছে, এটা একটু ট্রিকি প্রশ্ন ছিল। আচ্ছা, আমাদের গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেই গ্যালাক্সি তোমাদের জানা উচিত। এই গ্যালাক্সির নামটা কি? এটা তোমরা ইউটিউবে সার্চ দিবা অথবা তোমার গুগলে সার্চ দিবা, তোমরা অনেকে যারা এআই খুব পছন্দ করো তারা হচ্ছে চ্যাটজিপিটিতে সার্চ দিয়ে দেখবা যে আমরা কোন গ্যালাক্সিতে বাস করি। খুব কমন একটা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, যে এখানে বেশ কিছু থাকতে পারে, পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ থাকতে পারে। পার্সেন্টেজ রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকের এটা জানা উচিত। ঠিক আছে, আচ্ছা যেমন ধরো তোমাকে যদি বলি যে কোন সংখ্যার তোমার হচ্ছে 50% হচ্ছে তোমার 7, কোন সংখ্যার 50% 7? তো দেখো কোন সংখ্যার 50% 7 হয় বলো তো? আমি যদি 14 এর কথা চিন্তা করি, 14 এর 50% কিন্তু 7 হয়, অর্ধেক, তাই না? যে এতটা সহজ প্রশ্ন আসবে না, তোমাকে এরকম দিবে যে কোন সংখ্যার 21% হবে হচ্ছে তোমার 5, এরকম করে দিবে, মানে একটু ঘুরে দেওয়ার চেষ্টা করবে আর কি। ঠিক আছে, আচ্ছা তো তোমাকে এটা জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এইরকম ম্যাথগুলো কেমন সলভ করবা? ধরে নেবা, ধরি সংখ্যাটি কত? এক্স, সংখ্যাটি কি হবে? এক্স হবে, তাই না? পার্সেন্টেজ রিলেটেড ম্যাথগুলো যেটা বের করতে হয় সেটাকে আমি ধরে নিচ্ছি এক্স। আচ্ছা, তাহলে এখন বলছে কি কোন সংখ্যার 21% 5 হবে, তাই না? 21% 5 হবে, তার মানে সংখ্যাটাকে আমি এক্স ধরে নিচ্ছি না? তাহলে এক্স এর 21% কত হবে? 5 হবে, তাই না? তাহলে প্রশ্ন মতে দেখো কি বলছে, এক্স এর 21%, এর মানে কি বুঝে বলো তো? গুণ। তাহলে 21%, এক্স এর 21% কত হবে? 5 হবে, 21%। তাহলে পার্সেন্ট মানে কি বলো তো? পার্সেন্ট মানে কিন্তু 1/100, এটা তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে জানা উচিত। পার্সেন্ট মানে কি? 1/100। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন চলে আসলাম আমাদের ম্যাথটা বলো তো, 21x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 5, তাই না? এই পার্সেন্টেজের পরিবর্তে 1/100 বসাই দিলাম, তাহলে কি থাকতেছে বলো তো?
এক্স ইন্টু 21 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু 5। এখান থেকে খুব সহজে কিন্তু এক্স এর মানটা বের করে নেওয়া যায়, তাই না? কিভাবে বের করা যায় বলো তো? আমি যদি একটু 8 গুণ করে দিই, দেখো তো এই যে 5 এর সাথে 100 গুণ হয়ে যায়, তাহলে 21x ইজ ইকুয়াল টু হচ্ছে 500। সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 500 ডিভাইডেড বাই 21। এখান থেকে ভ্যালুটা খুব সহজে কিন্তু বের করা যায়। আমি একটু ক্যালকুলেশন করে দেখছি ভ্যালুটা কত আসতেছে। 500 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 21, তাহলে ভ্যালু আসছে 23.8, 23.89। তার মানে এই যে 23.89 এটা হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যার 21% হচ্ছে 5 হয়। বুঝতে পারছো বিষয়টা? সরি 809 হবে, 809। ঠিক আছে? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ রিলেটেড ম্যাথগুলো কিন্তু সলভ করা যায় হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো ছিল যে কোন সংখ্যার 21% 5 ছিল, মানে হচ্ছে তোমার সংখ্যাটা বের করতে বলা হচ্ছে। এখন যদি তোমাকে সংখ্যাটা দেওয়া থাকে, পার্সেন্টেজ বলা থাকে, এবং ওই পার্সেন্টেজটা কত হবে সেটা যদি বের করতে বলা হয়, অর্থাৎ যে 5টা যে দেওয়া ছিল না, এটা যদি এখন বের করতে বলা হয়, যেহেতু তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে মনে করো হচ্ছে একটা সংখ্যা ধরো 90, ধরো হচ্ছে 90, হ্যাঁ, 90 এর 13% কত? 13% ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, খুব সহজে বের করা যায়। দেখো 90 তো 90 এর মধ্যে রয়ে গেল, এর মানে হচ্ছে গুণ 13%, 13 আর পার্সেন্ট মানে কি বললাম বলো তো? 1/100। তাহলে 1/100 যদি দিয়ে দিই, এখান থেকে চলে আসতেছে, তাই না? তো এখান থেকে হিসাব নিকাশ কিন্তু খুব সহজে করা যায়। 9 ডিভাইড বাই 10, আমরা যদি হিসাব করি তাহলে কত আসবে বলো তো? 9 ইন্টু 13 ডিভাইড বাই 10, 11.7। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ রিলেটেড ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা চলো আমরা সামনে যাই। আচ্ছা, তোমরা সিঁড়ির কথাগুলো অবশ্যই জানবা। সিঁড়ি, ঠিক আছে? এখন তুমি যদি সিঁড়ি দিয়ে 5 তলা উঠো, এরপর আবার 3 তলা নেমে যাও, এরপর আবার 1 তলা উঠো, এখন তোমার বর্তমান পজিশন কোথায় আছে বলো তো? আমি আবার বলি, তুমি কি করলা? সিঁড়ি দিয়ে 5 তলা উঠলা, 5 তলা উঠে 3 তলা নেমে গেলা, আবার 1 তলা উঠলা, এখন তোমার বর্তমান পজিশন কত তলায় আছে, বা এখন তুমি কত তলায় অবস্থান করতেছো? এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য আইকিউর জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 5 এর জন্য। সো তোমরা এটা চিন্তা করে আমাকে অ্যান্সারটা জানাবা কমেন্টে। আচ্ছা, আমি সামনের দিকে যাই। তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এটা কিন্তু সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। সো একটা মেধাবী স্টুডেন্ট হিসেবে কোন সংখ্যাটা মৌলিক, কোন সংখ্যাটা যৌগিক, এটা তোমাদের জানা বাধ্যতামূলক। তোমরা জানো যে মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন হচ্ছে 3 একটা মৌলিক সংখ্যা, তাই না? 3কে হচ্ছে এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা 3কে ভাগ করা যায় না, তাই না? তাহলে 3 ডিভাইডেড বাই শুধুমাত্র 1 করা যায়। ঠিক আছে? আর কোনো কিছু দ্বারা তোমার হচ্ছে 3কে ভাগ করা যায় না। যে আমি যদি 6 এর কথা বলি, 6কে কিন্তু তোমার হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, এটা ভ্যালু আসে 3। তাহলে যেটাকে ভাগ করা যায় সেগুলো কিন্তু তোমার মৌলিক সংখ্যা না, এটা কিন্তু যৌগিক সংখ্যা। যেগুলোকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো তোমার হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, এটা তোমরা গুগলে সার্চ করবা এবং দেখবা। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি সবগুলো অ্যান্সার বলে দিচ্ছি না এই কারণে, যাতে করে তোমরা একটু সার্চ করতে পারো এবং তোমরা একটু মানে বিষয়টা নিয়ে একটু চিন্তা করো। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা চাই তোমরা চিন্তা করো। ঠিক আছে? যত বেশি চিন্তা করবা তত বেশি হচ্ছে তোমরা এগিয়ে থাকতে চেষ্টা করবা আর কি। তোমার চিন্তার দক্ষতা বা চিন্তার কিন্তু ভ্যালুয়েশন সবচেয়ে বেশি। মনে করো একটা অফিসের মধ্যে কথা যদি বলি, যে অফিসের তোমার হচ্ছে দারোয়ান বা হচ্ছে তোমার অফিসের যে কোনো একটা ওয়ার্কার, তারা কিন্তু অনেক কাজ করে, তাই না? শারীরিক পরিশ্রম করে, তার বেতন কয় টাকা হয়? খুবই সামান্য একটা বেতন হয়। ঠিক আছে? কিন্তু তার কোনো চিন্তা করার কিছু নাই। বাট অফিসের মধ্যে যে তোমার হচ্ছে এসি রুমে বসে আছে, তার বেতন কিন্তু সর্বোচ্চ। কেন? কারণ সে চিন্তা করে, তাই না? সো অ্যাকচুয়ালি বলবো তোমাদেরকে যেটা হচ্ছে চিন্তার ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্যালু যেটা, সেটা হচ্ছে চিন্তা। ইফ ইউ ক্যান থিঙ্ক দেন ইউ উইল উইন। ঠিক আছে? তুমি যদি চিন্তা করতে পারো, তুমি অবশ্যই জীবনে একটা সময় তুমি হবা, উইন করবা। ঠিক আছে? সফল হবা ইনশাআল্লাহ। যত বেশি পারো চিন্তা করার দক্ষতাটাকে ইনক্রিজ করার চেষ্টা করো। আমরা অলিম্পিয়াড থেকে এটাই উদ্দেশ্য আমাদের, যে তোমাদের চিন্তন দক্ষতাটাকে বৃদ্ধি করা। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যাগুলোর কথা আমি যে বললাম তোমাদেরকে, মৌলিক সংখ্যা কে আছে, কোথা থেকে আছে, কয়টা আছে, কিভাবে হয় মৌলিক সংখ্যা, এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করবা এবং চেষ্টা করবা একটু জানার জন্য। আমি যদি তোমাদের মৌলিক সংখ্যা আরো কিছু দেখানোর চেষ্টা করি, 3 ছাড়া মৌলিক সংখ্যা আছে 5, আছে 7, ঠিক আছে? 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, তো 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, কোন কোন মৌলিক সংখ্যা আছে, অ্যাকচুয়ালি জাস্ট একটু পরিচয় হয়ে গেলে ভালো হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে 100-র উপরে তোমরা যেতে পারো। তোমাদের যারা পছন্দ করো যে আমরা 100-র উপরে দেখবো যে মৌলিক সংখ্যাগুলো আসলে দেখতে কিরকম, যেমন তোমার হচ্ছে 97 একটা মৌলিক সংখ্যা। 1 থেকে 100-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে তোমার 97। ঠিক আছে? এটা কিন্তু তোমার কোনো কিছু ভাগ করা যায় না। ঠিক আছে? মানে একদম পুরো 1 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না 97-কে। জিনিসটা একটু মজার। ঠিক আছে? তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবা। এরপরে আমরা একটু সামনের দিকে যদি আগাই, তোমাদের এরকম আসতে পারে কয়টা ত্রিভুজ, কয়টা চতুর্ভুজ, এই টাইপের জিনিসগুলো তোমাদের অনেকের জন্য ইম্পর্টেন্ট হয়তো বা। ধরো হচ্ছে আমি যদি একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, এরকম একটা স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচার আঁকার চেষ্টা করলাম। দেখো
আমি যদি বলি যে এখানে কয়টা ত্রিভুজ আছে, অ্যান্সারটা হবে কত জানো? 3টা ত্রিভুজ আছে। কিভাবে? এই যে পুরা বড় একটা ত্রিভুজ, এটা তো আছেই, এটা একটা ত্রিভুজ না? একটা। এখানে একটা ত্রিভুজ আছে, তাই না? এই যে এতটুকু একটা ত্রিভুজ আছে, এতটুকু একটা ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। আবার এতটুকু কি একটা ত্রিভুজ না? এটা হচ্ছে 3 নম্বর ত্রিভুজ, ঠিক আছে? তো এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু তিনটা ত্রিভুজ আছে। আমি যদি এটাকে একটু কমপ্লেক্স করার চেষ্টা করি, এটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে, এটার মধ্যে টোটাল কয়টা ত্রিভুজ আছে, তাহলে কিন্তু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তোমরা অবশ্যই এগুলো খেয়াল করবা। এবং আমি তোমাদেরকে একটা চিন্তা করার জন্য একটা মানে হচ্ছে স্ট্রাকচার দিই, তোমরা এটা বাসায় চিন্তা করবে এখানে কয়টা ত্রিভুজ আছে, ঠিক আছে? বাসায় চিন্তা করে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে জানাবো যে এই কয়টা ত্রিভুজ আছে, এটার মধ্যে টোটাল কয়টা ত্রিভুজ আছে। হ্যাঁ, অ্যান্সারটা আমি বলতেছি না, হতে পারে এটা অলিম্পিয়াডে আসছে অথবা আসে নাই, কিছু এটা হতে পারে হয়তো। আচ্ছা, সামনে আগে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইজ গ্রেটার দেন ইজ লেস দেন, এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। কোন সংখ্যা কার থেকে বড়, কোন সংখ্যা কার থেকে ছোট, এই জিনিসগুলো তোমাদের খুব বেশি জানতে হবে। যেমন ধরো আমি যদি বলি যে -5, এখানে একটা বক্স থাকলো, এখানে থাকলো হচ্ছে 5। এখন এখানে কোন চিহ্নটা বসবে? সমান চিহ্ন কি বসবে? অবশ্যই বসবে না, তাই না? আচ্ছা, কি হবে? ইজ গ্রেটার দেন ইজ লেস দেন এর মধ্যে কোনো একটা অপশন থাকতে পারে। আচ্ছা, মনে করো আমি যদি এটার মধ্যে, আচ্ছা -5 এবং 5 এই দুইটার মধ্যে কে বড় বলো তো? মাইনাসগুলো তো অবশ্যই ছোট হয়, তাই না? আর 5টা তো হচ্ছে অবশ্যই বড়। তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সারটা কি হবে? ইজ গ্রেটার দেন 5 হবে, ঠিক আছে? তোমার অপশনে থাকতে পারে এ নাম্বার অপশনে থাকতে পারে এটা, বি নাম্বার অপশনে থাকতে পারে এটা, সি নাম্বার অপশনে থাকতে পারে এটা, ডি নাম্বার অপশনে থাকতে পারে হচ্ছে না। তাহলে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এরকম কোন সংখ্যাটা কার থেকে বড়, কার থেকে ছোট, এই জিনিসগুলো তোমাদের খুব বেশি জানতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি একটু নিচে যাই। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা তোমাদের জানতে হবে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা স্বাভাবিক সংখ্যা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলোকে চিন্তা করতে পারি, এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। অনেক ধরনের সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে তোমার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ইত্যাদি অনেক ধরনের সংখ্যার মানে ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, শূন্য ইত্যাদি অনেক কিছু আছে আর কি। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এবার তোমাদের যদি বলা থাকে যে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা তোমাদের যদি বলা থাকে, মনে করো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দেওয়া থাকলো এরকম দেওয়া থাকলো যে 200, তারপরে দেওয়া থাকলো পাই, তারপরে মনে করো হচ্ছে 6.25, তারপরে দেওয়া থাকলে না, ঠিক আছে? এ, আচ্ছা এটা তো এ হবে না, এটা হবে তোমার এ হবে, এটা ধরো এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? নিচের কোনটা স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার এই 200, তাই না? কারণ আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7 8 করে আমরা যাদেরকে পাই তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। 6.25 কিন্তু আমি এই সিকোয়েন্সে পাই না, 1 2 3 4 এই সিকোয়েন্সে তুমি পাই না। পাই এটার ভ্যালু কত? 3.14159, 3.14159, আরো অনেক দূর যাওয়া যায়, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে স্বাভাবিকভাবে পাই না, ঠিক আছে? তো এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। সো কাকে স্বাভাবিক সংখ্যা বলে এটা আমার মনে হয় 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের জানা উচিত। আচ্ছা, তো এখন আমরা যদি আরো সামনে যাই, ওকে, আমরা 6 নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের বডি নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করছিলাম আগে, যে আমাদের বডির মধ্যে কিন্তু অনেকগুলো বেসিক পার্ট আছে। হ্যাঁ, আমাদের ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয় আছে। ইউনো 5টা ইন্দ্রিয় কোনটা আমি বলতে চেষ্টা করব না, তোমরা এটা যারা জানো না তারা অবশ্যই জেনে নিবা যে ইন্দ্রিয় কাকে বলে এবং তারা কে কে। আমাদের 5টা ইন্দ্রিয় কে? পঞ্চ ইন্দ্রিয় আমরা অনেক ক্ষেত্রে বলি আর কি। আচ্ছা, আমাদের শরীরে একটা ওয়েট আছে নিশ্চয়ই, তাই না? একটা ভর আছে। এই ভরটা কে বহন করে? এটা তোমাদের একটা প্রশ্ন আমি ছুড়ে দিলাম, তোমরা এটা নিয়ে সার্চ করবা। আমাদের শরীরে আমি কিছু অপশন তোমাকে বলি যে আমাদের শরীরের ভরটা কে বহন করে? আমাদের পেশিগুলো কি আমাদের শক্তির মানে হচ্ছে আমাদের ভরটাকে বহন করে, নাকি আমাদের হাড় বহন করে, নাকি আমাদের মাথা বহন করে, নাকি আমাদের পা বহন করে? ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু চিন্তা করবা যে আমাদের শরীরের যে ভরটা আছে সেই ভরটা কে বহন করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, চলো সামনের দিকে আগে। লিপ ইয়ার সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। লিপ ইয়ার, প্রত্যেকটা ক্লাসের জন্য লিপ ইয়ার সম্পর্কিত ধারণা থাকা উচিত। লিপ ইয়ার কাকে বলি আমরা বলতো? যেই বছরে টোটাল হচ্ছে তোমার 366 দিনে আমরা এক বছরটা কাউন্ট করি। আচ্ছা, লিপ ইয়ারটা কেন হয় এটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। লিপ ইয়ারটা কেন হয়? আমাদের পৃথিবী, এটা ধরো হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে হচ্ছে পৃথিবী ঘুরতেছে, তাই না? আচ্ছা, এই যে পৃথিবী ঘুরে আসতেছে না, পৃথিবীর একবার পুরাটা ঘুরে আসতে 365 ডেজ 365 দিন তোমার হচ্ছে 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড, এতটুকু সময় লাগে। 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ডে পৃথিবী একবার পুরাটা ঘুরে এসে আবার আগের জায়গায় চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে কি পৃথিবীর পুরাটা সূর্যের চারপাশে ঘুরে আসতে যে সময়টা লাগে সেই সময়টা এটা, ওকে? আচ্ছা, তো এখন দেখো আমরা বছর গুনি কত দিনে বলতো? আমরা বছর গুনি হচ্ছে 365 দিনে, ঠিক আছে? আর বছর মানে কি? বছর মানে হচ্ছে
ওই গ্রহটা সূর্যের এক পাশে একবার ঘুরে আসতে সূর্য থেকে, মানে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে যতটুকু সময় লাগে এটাকে আমরা বছর বলি। তো দেখো ঘুরে আসতে তো সময় লাগতেছে 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড, কিন্তু আমরা বছর গুনতেছি কত দিনে বলো তো? তো তোমার হচ্ছে বছর গুনতেছি 365 দিনে, তাই না? তাহলে এই যে অতিরিক্ত 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড, এই অতিরিক্তটাকে হচ্ছে আমরা পরবর্তীতে হিসাব করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরোটাকে আমি যদি 6 ঘন্টা কল্পনা করে নিই, 6 ঘন্টা কল্পনা করে নিই, ঠিক আছে? তাহলে 6 ঘন্টা যদি কল্পনা করি, তাহলে এক বছরে আমরা 6 ঘন্টা কম গুনতেছি, তাই না? 365 দিন পর্যন্তই গুনতেছি, আর বাকি 6 ঘন্টাতে গুনতেছি না। আচ্ছা, তাহলে 6 ঘন্টা কম গুনতেছি, তাহলে 2 বছরে কত ঘন্টা কম গুনতেছি? 12 ঘন্টা কম গুনতেছি। 4 বছরে কত ঘন্টা কম গুনতেছি বলো তো? 24 ঘন্টা কম গুনতেছি। তাহলে 24 ঘন্টা কি হয়? একদিন হয়ে যায় না? পূর্ণ একটা দিন হয়। তার মানে 4 বছর পরে পরে আমরা যদি 365 দিন আমরা বছর হিসাব করি, তাহলে পূর্ণ এক দিন কম গুনতেছি। যেটা করা হয় সেটা হচ্ছে 4 বছর পরে পরে ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে নতুন একটা তারিখ জেনারেট করা হয়, সেটা হচ্ছে 29 তারিখ। ওই একটা এক্সট্রা তারিখ তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে 6 ঘন্টা করে প্রত্যেক বছর আমরা কম গুনলাম, এটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে 4 বছরে আমরা টোটাল 24 ঘন্টা কম গুনি, এই 24 ঘন্টাকে নতুন একটা দিন হিসাবে ধরা হয়, যেটা তোমার 4 বছর পরে পরে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হিসাবে মানে প্রকাশিত হয়। তাহলে সেই বছরে যেহেতু ফেব্রুয়ারি মাসে একটা দিন বেশি থাকে, তার মানে হচ্ছে পুরো বছরটাতে 365 দিন আর থাকে না, 366 দিন হয়ে যায়। তাহলে প্রত্যেক 4 বছর পর পর আমরা কি করি? একটা দিনকে তোমার হচ্ছে বেশি গণনা করি আর কি, হ্যাঁ? তো যেই বছরটাতে সেই একটা দিন বেশি গণনা করি, সেই বছরটাকে আমরা বলি হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? সাধারণভাবে 4 দ্বারা বিভাজ্য যে বছরগুলো আছে তাদেরকে আমরা লিপ ইয়ার বলি। যেমন ধরো 2008 সাল, 2008 সাল একটা লিপ ইয়ার ছিল, কারণ 2008কে তুমি যে 4 দ্বারা ভাগ করো, দেখো 8 4 দ্বারা ভাগ করলে 502 আসে, তাই না? তো 4 দ্বারা যে সালগুলো বিভাজ্য সাধারণভাবে সেগুলোকে আমরা বলি হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে? লিপ ইয়ার বাংলায় বলে হচ্ছে তোমার অধিবর্ষ, ঠিক আছে? বাংলায় বলা হচ্ছে অধিবর্ষ, ওকে? আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, যেটা দেখো যে আমরা 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড কিন্তু 6 ঘন্টা ধরে নিছি, বাট আদৌ কি 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড ইজ ইকুয়াল টু 6 ঘন্টা? মোটেও কিন্তু না। এখানে কি আমরা কিছুটা বেশি গুনে ফেলতেছি না এখন? আগে কিন্তু আমরা 365 দিন গুনছিলাম বলে কম গুনে ফেলছিলাম, বাট এখন ঝামেলাটা হচ্ছে কি বলতো? 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ডকে আমি 6 ঘন্টা গোনার ফলে আমরা কিন্তু কিছুটা বেশি গুনে ফেলছি, একটু কমাইতে হবে না? আচ্ছা, তো হিসাব করে দেখা গেছে যদি আমরা এরকম করে তোমার 6 ঘন্টা হিসাব করে নেই, তাহলে আমরা 400 বছরে কি করি জানো? 3 দিন বেশি গুনে ফেলি, ঠিক আছে? আমরা বললাম না যে 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ডকে আমরা 6 ঘন্টা ধরে নেই, 6 ঘন্টা ধরে ধরে যদি আমরা 400 বছর পার করি, যে 400 বছর পার করলে টোটাল 3 দিন বেশি ধরা হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। এখন এই যে 400 বছরে 3 দিন এক্সট্রা করে ধরা হয়ে গেছে, এখন যেটা করা হয় সেটা হচ্ছে, আমি একটু অন্য জায়গায় মুছে দেখার চেষ্টা করি। 3 দিন যে বেশি গণা হয়ে গেছে, 3 দিন, ঠিক আছে? আচ্ছা, এই 3 দিন কমাইতে হবে। কোথেকে কমাবো বলতো? মনে করো আমরা হচ্ছে 2100 সালের কথা চিন্তা করি, 2100 আমরা চিন্তা করি 2200 সালের কথা, আমরা চিন্তা করি 2300 সালের কথা, আমরা চিন্তা করি 2400 সালের কথা। তো দেখো আচ্ছা, আমি 2000 সালের কথা চিন্তা করি, 2000 সাল, 2000, 2100, 2200, 2300, 2400। তাহলে 2000 থেকে 2400 সাল টোটাল বছর কত? 400 বছর, তাই না? আচ্ছা, এই 400 বছরই কি আমরা 3 দিন বেশি গুনে ফেলছিলাম না? এই যে 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ডকে 6 ঘন্টা ধরার কারণে 3 দিন কিন্তু বেশি গুনে ফেলছিলাম। এখন এই 400 বছরে 3 দিন কমাইতে হবে, তাহলে কমাইতে হবে কোন ইয়ার থেকে? বলতে লিপ ইয়ার থেকে কমাইতে হবে, তাই না? লিপ ইয়ারের দিনটাকে বাদ দিয়ে দিতে হবে। যেটা করা হয় সেটা হচ্ছে 2100 সাল থেকে, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য ছিল, 2100 তুমি ভাগ করো, দেখো 2100 ডিভাইডেড বাই 4 আসে হচ্ছে 525। তাহলে 2100 সালটা কি লিপ ইয়ার হওয়ার কথা ছিল না? কিন্তু একে লিপ ইয়ার ধরা হয় না। 2200 সালটা কি লিপ ইয়ার হওয়ার কথা ছিল না? একে লিপ ইয়ার ধরা হয় না। 2300 সালটা কি লিপ ইয়ার হওয়ার কথা ছিল না? একে লিপ ইয়ার ধরা হয় না। তো দেখো টোটাল 3টা সালকে লিপ ইয়ার ধরা হলো না। তো লিপ ইয়ার যদি না ধরা হয়, তাহলে বছর তো তোমার 365 দিন হিসাব হবে, 366 দিনে তার হিসাব হবে না, তাই না? তাহলে 2100 সাল থেকে একদিন কমানো হয়, 2200 সাল থেকে একদিন কমানো হয়, 2300 সাল থেকে একদিন কমানো হয়। তাহলে কি হলো? এই যে 3 যেটা আমরা বেশি গুনে ফেলছিলাম 6 ঘন্টা ধরার কারণে, সেই 3 দিন কিন্তু আমরা এভাবে কমায় ফেললাম। তাহলে লিপ ইয়ারের সংখ্যাটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। লিপ ইয়ার অ্যাকচুয়ালি যেভাবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে সবার প্রথমে কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করা হয়, 400 দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে? এখন দেখো, আমি যদি মনে করো হচ্ছে 3200 সালের কথা চিন্তা করি, 3200 সাল, ঠিক আছে? প্রথম স্টেপটা কি? 400 দ্বারা ভাগ করব, 400 দ্বারা ভাগ করলে যদি মানে বিভাজ্য হয়ে যায়, বিভাজ্য হয় 400 দ্বারা একদম সুন্দর কত বিভাজ্য হয়, মানে কোনো দশমিক না থাকে, ঠিক আছে?
তাহলে সেটা লিপ ইয়ার হবে। তাহলে কি হবে? লিপ ইয়ার। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? লিপ ইয়ার। 400 দ্বারা ভাগ করলে যদি সেটা বিভাজ্য হয়ে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, আচ্ছা এখন 400 দ্বারা যদি বিভাজন না হয়, ঠিক আছে, আচ্ছা 400 দ্বারা যদি বিভাজন না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। তখন আমরা 100 দিয়ে ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। আগে কিন্তু আমরা 400 দ্বারা ভাগ করছি, করে দেখলাম যে কিছু হয়েছে কিনা। যদি না হয়, যদি হয় হইলো তো তোমার লিপ ইয়ার, ইয়েস। যদি তোমার হয়ে যায় 400 দ্বারা ভাগ বিভাজ্য হয়ে যায় তাহলে সে লিপ ইয়ার। যদি না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাবো, 100 দ্বারা ভাগ করব। যদি সেটা ভাগ হয়, ইয়েস হয়, যদি সেটা ইয়েস হয় 100 দ্বারা ভাগ হয়ে যায় তাহলে সেটা নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এখন 100 দ্বারা ভাগ যদি না হয়, সেটা দেখো 400 দ্বারা ভাগ করলাম, বিভাজ্য হয়ে গেলে সেটা লিপ ইয়ার। 100 দ্বারা ভাগ করলাম, বিভাজ্য হয়ে গেলে সেটা নট লিপ ইয়ার। তাও যদি বিভাজ্য না হয় তখন আমরা সামনে আগাবো, তখন হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা, যদি ইয়েস হয় 4 দ্বারা ভাগ হয়ে যায় তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার। ঠিক আছে, আর যদি তার 4 দ্বারা বিভাজন না হয়, 3টে স্টেপ করার পরেও যদি সে বিভাজন না হয় তাহলে নট লিপ ইয়ার। আমরা একটা উদাহরণ দেখি। মনে করো হচ্ছে আমরা 2024 সালের কথাই চিন্তা করি, 2024। তাহলে সবার প্রথমের স্টেপটা কি বলতো? আমরা 400 দ্বারা ভাগ করবো, তাই না? আচ্ছা 400 দ্বারা ভাগ করলাম, 400 দ্বারা ভাগ করলে যেটা হয় 2024 ডিভাইড বাই 400, তাহলে হচ্ছে 5.06। তাহলে 5.06, তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না, তাই না? বিভাজ্য হলো না। যদি হইতো তাহলে আমরা সেটাকে আমরা সরাসরি লিপ ইয়ার বলে দিতাম, বাট হলো না। আচ্ছা তাহলে যদি না হয় তাহলে কি করবো? আমরা সেকেন্ড স্টেপে যাবো, সেকেন্ড স্টেপে। এখন আবার কি করতে হবে? 2024 এটাকে হচ্ছে আবার 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 20.24 আসে, 20.24 আসে। এখনো কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না। যদি হইতো তাহলে আমরা কি করতাম? তাকে বলে দিতাম নট লিপ ইয়ার, শেষ। এখন আমাদের এটা কাজ কি? 4 দ্বারা বিভাজ্য করা, পরের স্টেপে যাওয়া। এখন আমরা যে 4 দ্বারা ভাগ করি, তাহলে 2024 ডিভাইড বাই 4 আসে হচ্ছে 506, তাহলে 506। এখন কিন্তু সুন্দর মতো বিভাজ্য হয়ে গেছে। যেহেতু বিভাজ্য হয়ে গেছে তাহলে আমরা এটা কি বলবো? এটা একটা লিপ ইয়ার ছিল। সবাই কি ক্লিয়ার? আচ্ছা আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো। লিপ ইয়ার রিলেটেড ম্যাথগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। মনে করো আমরা যদি 3100 সালের কথা চিন্তা করি, 3100 সাল, সবার প্রথমে কি করতে হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 3100 ডিভাইড বাই 400, তাই না? 7.75 আসে, তাহলে 7.75। ঠিক আছে, তাহলে 7.75 যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, এটা যেহেতু তোমার ইয়েস না, ইয়েস হলে তো আমরা সরাসরি লিপ ইয়ার বলে দিতাম। নো, নো হলে কি করতে হবে? পরের স্টেপ আসতে হবে। তো এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, 3100, এটাকে 31 আসবে আর কি। 100 দ্বারা ভাগ করলে কত আসে? 31। তাহলে 100 দ্বারা ভাগ করার ফলে কিন্তু সে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। আচ্ছা তাহলে 100 দ্বারা ভাগ করলে যদি সে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, ইয়েস, তাহলে কি হবে? সে নট লিপ ইয়ার। বুঝো কিন্তু এটা হচ্ছে কি একটা নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, লিপ ইয়ার। এখন আমাদের আর পরের স্টেপে যেতে হবে না, কারণ আমরা ইয়েস পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সলভ করতে পারবো। আচ্ছা আমরা লাস্টে একটা প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে তোমার 3200। ঠিক আছে, 3200 সাল, 3200, 3200 সাল। এখন এটা যদি আমি 400 দ্বারা ভাগ করি তাহলে সুন্দর মতো চলে আসে কত? 8। 3200কে যদি 400 দ্বারা ভাগ করা হয় তাহলে অ্যান্সার চলে আসে হচ্ছে তোমার 8। আচ্ছা তাহলে অ্যান্সার যদি 8 চলে আসে তাহলে কি হবে বলো তো? আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। ইয়েস, ইয়েস হয়ে গেলে কি হবে? সেটা হচ্ছে একটা লিপ ইয়ার। আচ্ছা তাহলে এরকম লিপ ইয়ার সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমাদেরকে জানতে হবে, এবং আমরা এটা নিয়ে যথেষ্ট আলোচনা করলাম ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সাউন্ড, শব্দ। জানো এটা কিন্তু আমাদের খুব বেসিক একটা জিনিস, সাউন্ড বা শব্দ। হ্যাঁ, তাহলে সাউন্ড কিন্তু হচ্ছে তোমার একটা সুন্দর একটা তরঙ্গ, যে তরঙ্গ কি করে? শক্তিকে ট্রান্সফার করে নিয়ে যায়। আমি যে কথা বলতেছি এটা কেন শুনতেছো তুমি, এটা আলাদা হিসাব। আমার সামনে যদি তুমি বসে থাকতা তাহলে অ্যাকচুয়ালি তুমি যে কারণে শুনতা সেটা হচ্ছে বাতাসের কারণে শুনতা। বাতাস আছে বলে আমার সাউন্ডটা তোমার কাছে যেত। ঠিক আছে, আচ্ছা তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শব্দ চলাচলের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম হিসেবে বাতাস হতে পারে, মাধ্যম হিসেবে পানি হতে পারে, মাধ্যম হিসেবে অন্য যে কোনো জিনিস হতে পারে, লোহা হতে পারে, কাঠ হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। আচ্ছা যদি মাধ্যম না থাকে, তাহলে কিন্তু শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তুমি চিন্তা করো একটা বায়ু শূন্য, এটা অনেক এক্সপেরিমেন্ট আছে, তোমরা ইউটিউব থেকে দেখতে পারো যে মাধ্যম না থাকলে সাউন্ডটা অ্যাকচুয়ালি দেখা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট আছে। মনে করো এটা হচ্ছে একটা সিল করা বাক্স, একদম সিল করা, একদম পুরো সুন্দর করে আটকে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। ভিতরে যত বাতাস ছিল বাতাস সব বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ভিতরটা কি একদম শূন্য হয়ে গেছে না? একদম জিরো, ফাঁকা হয়ে গেছে। আচ্ছা এই ফাঁকার মধ্যে যদি আমি একটা বেল বাজাই কোনোভাবে যদি বেলটাকে বাজানো হয়, ঠিক আছে, যেকোনো বেল থাকতে পারে, সাইকেলের বেলের কথা চিন্তা করতে পারো, যে কোনো একটা রিং, এই বেল বাজানোর শব্দটা তুমি বাইরে থেকে শুনতে পারবা না। ঠিক আছে, কেন শুনতে পারবা না? কারণ হচ্ছে কি জানো, শব্দ যে আমি যে কথাটা বলতেছি, তুমি যে আমার সামনে থাকতা, তো তুমি যে কারণে শুনতে, আমি কারণটা তোমাকে বলতেছি। আমি কথা বলার মাধ্যমে আমার যে ভোকাল কর্ড আছে না, ভোকাল কর্ড মানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা জেনারেট করে, সেই ভোকাল কর্ডটা কি করে জানো? শব্দকে নাড়াচাড়া করে, মানে বাতাসকে নাড়াচাড়া করে, বাতাসকে ভাইব্রেট করে। তাহলে বাতাসটা যে নড়তেছে চড়তেছে না, বাতাসকে ভাইব্রেট
মানে বাতাসের মধ্যে যে ভাইব্রেশনটা সৃষ্টি হলো সেই ভাইব্রেশনের কারণে তোমার কানে চলে যেত, ঠিক আছে, এখান থেকে তুমি শুনতে পারতা। বাট দেখো এটার মধ্যে তো বাতাস আমি রিমুভ করে দিছি, এই যে নড়বে চড়বে এর নড়াচড়ার ফলে, এই বেলটার নড়াচড়ার ফলে বাতাসটা কিন্তু আর ভাইব্রেশন ফিল করতেছে না। আচ্ছা বাতাস যদি ভাইব্রেশন ফিল না করে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে শুনতে পারবা না, বুঝতে পেরেছো? মুদ্রার কথা যেটা সেটা হচ্ছে শব্দ চলাচলের জন্য একটা মাধ্যম দরকার হয়, সেটা হতে পারে বাতাস, সেটা হতে পারে পানি, সেটা হতে পারে লোহা, সেটা হতে পারে কাঠ, হোয়াটএভার, কিন্তু তার মাধ্যম লাগবে, ঠিক আছে? যদি মাধ্যম না থাকে একদম শূন্য স্থান হয় তাহলে সেখান থেকে কোনো শব্দ তোমার হচ্ছে ট্রান্সফার হবে না। এখন তুমি যদি মহাশূন্যে চলে যাও, এটা তোমার যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা একদম মহাশূন্যের কথা যদি আমি চিন্তা করি, মহাশূন্য, তাহলে মহাশূন্যের কথা যদি চিন্তা করি, মহাশূন্যে দুইটা স্পেস ক্রাফটের কথা চিন্তা করি, এখানে একটা স্পেস ক্রাফট, এখানে একটা স্পেস ক্রাফট। এই যদি এখান থেকে কোনো কথা বলে, এখান থেকে যদি এই কোনো কথা বলে, এ শুনবে না। কেন শুনবে না? কারণ মাঝখানে কোনো শব্দ নাই, বাতাস নাই, বা কোনো মাধ্যম নাই, শব্দ যাওয়ার জন্য কোনো মাধ্যম নাই। আচ্ছা তাহলে শব্দ না হয় সে শুনলো না, কিন্তু আলো তো তোমার ঠিকই দেখতে পাবে, তাই না? যেমন আমরা তোমার হচ্ছে সূর্যের আলোটা দেখতে পাই, তাহলে সূর্যের, এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে কি একদম মহাশূন্য পাড়ি দিয়ে আসতে হয় না, তাই না? আচ্ছা তরঙ্গের মধ্যে দুইটা পার্ট আছে, একটা তরঙ্গকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটাকে বলি হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। এই যে আলো, এই আলোটা হচ্ছে একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গ চলার জন্য কোনো মাধ্যমের দরকার হবে না, যেমন আলোটা তোমার হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ হওয়ার কারণে সূর্য থেকে একদম সরাসরি পৃথিবীতে চলে আসতেছে, কোনো ধরনের মাধ্যম তাকে দরকার হয় না। বাট শব্দ কি একটা যান্ত্রিক তরঙ্গ, যেটা চলার জন্য কি হয় একটা মাধ্যমের প্রয়োজন হয়। এই জন্যই তোমার হচ্ছে ওই যে আমি একটা সিল করা বাক্স আঁকলাম না, যেখান থেকে বাতাস রিমুভ করে দিয়েছি, ওটার ভিতর থেকে শব্দটা বাইরে আসতেছে না, ঠিক আছে? তো শব্দ সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা রাখা উচিত, যে জায়গায় বাতাস নাই সেই জায়গায় শব্দ নাই, ঠিক আছে, বা শব্দটা শোনাও যাবে না সেই জায়গায়, ওকে? আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি। আচ্ছা তোমরা সবাই জানো যে নিজের খাদ্য কে তৈরি করতে পারে? নিজে, অবশ্যই উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে, মানুষ বা অন্য কোনো প্রাণী নিজের খাবার তৈরি করতে পারে না, ঠিক আছে? আচ্ছা এটা খুব বেসিক একটা জিনিস, তাই না? আমরা বায়োলজির খুব বেসিক একটা জিনিস যে উদ্ভিদ সমূহ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, মানুষ বা অন্য যে কোনো প্রাণী কিন্তু পারে না, ঠিক আছে? আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা যে ছত্রাকের কথা চিন্তা করি, ছত্রাক এরকম থাকে না? আমি খুব ভালো চিত্র আঁকতে পারি না, বাট আমি আঁকার একটু চেষ্টা করতেছি। এরকম থাকে ছত্রাক, তাই না? এরকম থাকে না? মানে ছত্রাক এরকম ক্যাপের মতো, টুপির মতো থাকে, বিভিন্ন মানে হচ্ছে তোমার পচা গলা জায়গাগুলোতে থাকে। মাশরুমের কথা চিন্তা করতে পারো, মাশরুম হচ্ছে এটা খাওয়ার উপযোগী একটা ছত্রাক। আচ্ছা এই ছত্রাককে দেখতে কিন্তু গাছের মতোই লাগে, ঠিক আছে, কিন্তু এটা একটা গাছ না, তাই না? সো আমি যদি বলি ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে কিনা, অ্যান্সার হবে কি নো, সাবধান। ছত্রাক কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কারণ তার মধ্যে ক্লোরোফিল নাই। ক্লোরোফিল কিন্তু তোমার খাদ্য তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা উপাদেয়, ঠিক আছে? আচ্ছা তো এখন আমরা সামনের দিকে আগাই। বিড়াল নিয়ে অনেক সুন্দর প্রশ্ন থাকতে পারে। বিড়াল মাঝে মাঝে তোমার হচ্ছে কিছু ভিডিও দেখা যায় যেখানে তোমার বিড়ালগুলি করে ছোট ছোট জায়গা দিয়ে ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে দেখা যায়, তাই না? সো অনেকে মজা করে বলে যে মানে বিড়ালটা অ্যাকচুয়ালি কোনো কঠিন পদার্থ না, এটা হচ্ছে তরল পদার্থ, যে কোনো জায়গায় সে পাস করতে পারে। তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো ক্যাটস আর লিকুইড, এটা লিখে সার্চ দিতে পারো, দেখবা যে বিড়াল একদম তরল পদার্থের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কিছু হচ্ছে না, দেখতে অনেকটা লিকুইড লিকুইড লাগতেছে। আচ্ছা এই যে বিড়াল যে তোমার একটা ছোট ছোট জায়গা দিয়ে পাস করতে পারে বা ছোট জায়গা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এর কারণটা হচ্ছে বিড়ালের ঘাড়ের গঠন। ঘাড় দেখো, ঘাড়, আমাদের ঘাড় কিন্তু অনেক ওয়াইড, প্রশস্ত, তাই না? সো আমরা চাইলে কিন্তু ছোট জায়গা দিয়ে পাস করতে পারি না, বাট বিড়ালের ঘাড়টা কিন্তু প্রশস্ত না, ওর ঘাড়ের গঠনটা কি অনেক সংকুচিত, অনেক মানে হচ্ছে কমপ্রেসড। এর ফলে কি হয়, সে অনেক ছোট জায়গা দিয়ে পাস করতে পারে। আচ্ছা এরপর দেখো, যদি তোমার হচ্ছে একটা বিদ্যুৎ চমকানোর কথা যদি বলি, লাইটেনিং এর কথা যদি বলি, লাইটেনিং, বিদ্যুৎ চমক, তোমরা নিশ্চয়ই এটার সাথে খুবই পরিচিত। মেঘ মেঘ যখন হয় তখন হচ্ছে বিদ্যুৎ চমকায়, তাই না? সো বিদ্যুৎ চমকানোর কারণটা কি? বিদ্যুৎ চমকানোর কারণটা হচ্ছে তোমার কারণটা আমি সুন্দরভাবে একটু বোঝানোর চেষ্টা করি। আমার কাছে যেটা চিরুনি ছিল, আমি একটু চিরুনিটা তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা সবাই চিরুনির একটা এক্সপেরিমেন্টের সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে যদি একটা কাগজের টুকরা আমরা নিই, কাগজের টুকরা নিই এবং চিরুনিতে যদি মাথা একটু আঁচড়ে নিই, ঠিক আছে, তারপরে কি হয়, তোমার কাগজে দেখছো কাগজের টুকরাটাকে কিন্তু আকর্ষণ করছে, আকর্ষণ করে সাথে সাথে নিচে পড়ে গেছে, ওটার আলাদা হিসাব, ওইটা নিয়ে পরবর্তী শ্রেণীতে হয়তো আলোচনা করা হবে। বাট আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে কি, চিরুনি তোমার হচ্ছে কাগজের টুকরাটাকে আকর্ষণ করতেছে, এর কারণটা কি জানো? এটার মধ্যে একটা চার্জ জেনারেট হয়েছে, চার্জ, আধান জেনারেট হয়েছে। চিরুনির মধ্যে একটা আধান জেনারেট হয়েছে। তোমরা সবাই আধান বা চার্জ নিশ্চয়ই জানো, তাই না? আধান বা চার্জ নিশ্চয়ই জানো। তো আধান জিনিসটা, আধান কি কি হইতে পারে বলতো? পজিটিভ আধান হইতে পারে এবং নেগেটিভ আধান হইতে পারে, এই দুই ধরনের আধান বা চার্জ হতে পারে, ঠিক আছে? আচ্ছা তো তোমরা সবাই এটা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে কি করে, আকর্ষণ করে। এরা পরস্পর কি করে, আকর্ষণ করে, আকর্ষণ করে, ঠিক আছে? আর এই চার্জটা কেন জেনারেট হলো? আমি দেখো মাথাটা ঘুষলাম মতো চার্জ কেন এটার মধ্যে, চিরুনির মধ্যে আসলো? এর কারণটা হচ্ছে তোমরা জেনে রাখো, ঘর্ষণের প্রভাবে, ঘর্ষণ, একটার উপর দিয়ে আরেকটা যদি পিছতে যাওয়ার চেষ্টা করে, ঘর্ষণ, ঘর্ষণের প্রভাবে চার্জ জেনারেট হয় বা তোমার হচ্ছে আধান উৎপন্ন হয়। আচ্ছা তাহলে আমি যখন মাথার মধ্যে এটা ঘুষলাম তখন কি হচ্ছে বলতো? একটা ঘর্ষণ হচ্ছে,
এবং এখান থেকে একটা আধান জেনারেট হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে এই আধান জেনারেট হওয়ার ফলে কি হয়, মানে ঘর্ষণের ফলে কি হয় বলতো, একটা আধান জেনারেট হয়। আচ্ছা, এখন আমি যদি বলি মেঘের কথা চেষ্টা করি, মেঘ, তাহলে মেঘ কি তোমার বাতাসের উপর দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায় না? বাতাসের উপর দিয়ে যখন এক জায়গা থেকে এক জায়গায় যায়, তখন নিশ্চয়ই বাতাসের সাথে তার অনেক ঘর্ষণ হয়, তাই না? তাহলে ঘর্ষণ হলে কি হয় বলতো, আধান জেনারেট হয়। আচ্ছা, তাহলে আমি একটা মেঘের কথা চিন্তা করি, এটা ধরো একটা ক্লাউড, বড় একটা ক্লাউড। আচ্ছা, ক্লাউডগুলো সাধারণত এরকম হয় না। আমি যদি মেয়ে হতাম তাহলে অনেক সুন্দর সুন্দর করে ক্লাউড আঁকতে পারতাম, বাট যতটুকু পারি এটা দেখাচ্ছি আর কি। তাই মনে করি এটা হচ্ছে একটা ক্লাউড, এটা হচ্ছে আরেকটা ক্লাউড। আচ্ছা, এই ক্লাউডটা বাতাসের সাথে ঘর্ষণের প্রভাবে সে পজিটিভলি চার্জ বা ধনাত্মক আধান সৃষ্টি করছে, আর এই ক্লাউডটা হচ্ছে তোমার নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান সৃষ্টি করছে। আচ্ছা, এরা যখন কাছাকাছি আসার চেষ্টা করে তখন কি হয় বলতো, এই নেগেটিভ পজিটিভকে যেভাবে আকর্ষণ করে, এই মেঘটাকে সেভাবে আকর্ষণ করে। দেন হোয়াট উইল হ্যাপেন, যখন আকর্ষণটা অনেক বেশি, দুইটা চুম্বক যখন আকর্ষণ করে কাছাকাছি আসে ধাপ করে মিলে যায় না, ঠিক এই ঘটনাটা এখানে ঘটে। তাহলে কি হয় বলতো, দুইটা মেঘ যখন কাছাকাছি চলে আসে ধাপ করে মিলে যায়। এখন ধাপ করে মিলে যায় গেলে কি হয় বলতো, হিউজ একটা চার্জের সৃষ্টি হবে। এই হিউজ চার্জটা তোমার হচ্ছে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করবে, মানে হচ্ছে গ্রাউন্ডে বা মাটিতে চলে আসার চেষ্টা করবে। এটা ধরো মাটি, এরকম করে একটা লাইটেনিং এর মাধ্যমে মাটিতে সে মানে পড়ে যাওয়ার চেষ্টা করবে, মানে মাটিতে ওই আধানটা প্লেস হওয়ার চেষ্টা করবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটার আরো অনেকগুলো কারণ হতে পারে, এটা সবচেয়ে সহজ একটা কারণ যেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, এই যে চার্জ যে মাটিতে চলে আসে, এই চার্জটা মাটিতে চলে আসার ঘটনাটাকে আমরা লাইটেনিং বলি বা বজ্রপাত বলি, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা ঘটনা একসাথে সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে হিউজ একটা তোমার হচ্ছে একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জে মিলে যাচ্ছে, সেখানে একটা লাইট ক্রিয়েট হয়। তোমরা অনেক সময় যে ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত যদি একসাথে লাগাও দেখবে একটা লাইট সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? কারণ এটা তারের সাথে লাগালে আরো ভালো লাইট সৃষ্টি হয়। আমি অবশ্যই রিকমেন্ড করি না তোমরা এটা করো, এটা করা কিন্তু মারাত্মক লেভেলে বিপজ্জনক। তোমরা এটা করতে পারবা, বাট করার জন্য তোমাকে সেফটি গিয়ার লাগবে, বাট সেফটি গিয়ার সম্পর্কে তোমাদের ভালো ধারণা না থাকা পর্যন্ত এটা করবা না। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের পাশাপাশি আনার চেষ্টা করি, দেখবো যে আগুন ধরে যাচ্ছে আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে একটা পজিটিভ নেগেটিভ কাছাকাছি আসলে কি হবে, আগুন ধরে যাবে। আগুন ধরে গেলে কি হবে বলতো, একটা আলো সৃষ্টি হবে, তাই না? তো যখন একটা বজ্র তোমার হচ্ছে লাইটেনিং হয় বা বজ্রপাত হয়, তখন কি হয়, একটা ব্যাপক একটা আলো সৃষ্টি হয় এবং সাথে সাথে একটা সাউন্ড ক্রিয়েট হয়। কেন? ধাপ করে বাড়ি খেয়েছে, বাড়ি খেলে কি হবে, সাউন্ড সৃষ্টি হবে। তাহলে একসাথে কিন্তু তোমার হচ্ছে একটা আলো সৃষ্টি হচ্ছে এবং একটা শব্দ সৃষ্টি হচ্ছে। তো তুমি কোনটা শুনতে পাও অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো সাউন্ডটা শুনতে পাও আর আলোটা হচ্ছে তোমরা দেখতে পাও, তাই না? আচ্ছা, এখন আলোর বেগ তোমরা সবাই জানো, বা না জানলে ইউটিউবে সার্চ দিবা বা গুগলে সার্চ দিবা। আলোর বেগ কত জানো? আলোর বেগ হচ্ছে তোমার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। কি বললাম, আলোর বেগ কত? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। কিলোমিটার, কেন ইমাজিন 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো পৃথিবীকে কয়েকবার চক্কর দিয়ে আসতে পারবে, মানে হিউজ আলোর বেগ। আচ্ছা, আর শব্দের বেগ কিন্তু অনেক কম। শব্দের বেগ তোমার হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, এরকম এর কাছাকাছি 340-50 মিটার প্রতি সেকেন্ড। 340 মিটার কিন্তু খুব বেশি দূরে না, ঠিক আছে? তার মানে হচ্ছে শব্দ 1 সেকেন্ড মানে 3 সেকেন্ডে 1 কিলোমিটার যায়। 1000 মিটারে যেহেতু তোমার হচ্ছে 1 কিলোমিটার হয়, তাহলে প্রথম সেকেন্ডে 340 গেল, পরের সেকেন্ড আরো 340, তাহলে হইলো কত, 680, পরের সেকেন্ড আরো 340, 1020, ঠিক আছে? তার মানে হচ্ছে 3 সেকেন্ডে সে 1 কিলোমিটার যায়। 3 সেকেন্ডে মাত্র সে 1 কিলোমিটার যায়, আর আলোটা প্রত্যেক সেকেন্ডে পৃথিবীকে কয়েকবার ঘুরে আসতে পারে, মানে হিউজ বেগ আলোর, তাই না? তার মানে দেখো আলোর বেগটা কিন্তু হচ্ছে তোমার শব্দের বেগের তুলনায় অনেক বেশি, অনেক হাইয়ার, শব্দের বেগের তুলনায় অনেক বেশি, তাই না? আচ্ছা, এর মানেটা হচ্ছে এই যে বজ্রপাতের সময় যে আলোটা সৃষ্টি হলো, সেই আলোটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসলো, আর শব্দটা একটু আস্তে আস্তে তোমার কাছে আসলো। এখন দেখো আমরা কিন্তু অনেকে তোমার বজ্রপাতের শব্দ শুনে অনেক ভয় পাই, তাই না? আরে কি একটা বজ্রপাত হলো, ধাম ধারাক্কা ইয়া হয়ে গেল। তো অ্যাকচুয়ালি মজার ব্যাপার কি জানো, মনে করো বজ্রপাতটা এখানে হলো, এখানে ধরো হচ্ছে তোমার বজ্রপাতটা হলো এবং তুমি এখানে দাঁড়ায় আসো, ঠিক আছে? এখানে দাঁড়ায় আসো, তার মানে কি জানো? তার মানে হচ্ছে আলো তোমার কাছে অনেক তাড়াতাড়ি চলে আসবে আর শব্দ তোমার কাছে অনেক ধীরে ধীরে আসবে। তার মানে মনে করো হচ্ছে তুমি 5 কিলোমিটার দূরে আসো, বজ্রপাত যেখানে হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটার দূরে আসছো। আমরা এখান থেকে হিসাব করলাম কি, আলো 1 সেকেন্ডে মানে 3 সেকেন্ডে 1 কিলোমিটার যায়, তাই না? তুমি যদি 5 কিলোমিটার দূরে থাকো, তাহলে কি হবে, তোমার ধরো হচ্ছে 15 সেকেন্ড সময় লাগবে শব্দ আসতে। তাহলে শব্দ যদি এখান থেকে তোমার কাছে আসতে চায় তাহলে 15 সেকেন্ড সময় লাগবে। আর আলো যদি আসতে চায়, আলো আসতে তোমার 0.00001 সেকেন্ড, মানে অনেক অল্প সময় লাগবে। আলো সাথে সাথে চলে আসবে, কিন্তু শব্দ আসতে তোমার 15 সেকেন্ড সময় লাগবে, যদি তোমার এবং শব্দ এই যে এটার সৃষ্টি হওয়ার জায়গা মানে বজ্রপাত সৃষ্টি হওয়ার জায়গার মাঝখানে 5 কিলোমিটার জায়গা থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে দেখো আমরা যে শব্দ শুনে অনেক ক্ষেত্রে ভয় পাই, বজ্রপাতের শব্দ শুনে, আসলে কিন্তু ভয় পাওয়া আমাদের উচিত না। কেন উচিত না? এর কারণটা হচ্ছে এই যে ঘটনা, যে ঘটনার কারণে আমি শব্দটা শুনতেছি, এই ঘটনা কিন্তু আবার 15 সেকেন্ড আগেই সৃষ্টি হয়ে গেছে, মানে বজ্রপাতটা 15 সেকেন্ড আগেই হয়ে গেছে, ওইটা শব্দটা আমি 15 সেকেন্ড পরে শুনতে পাচ্ছি, বাট আলোটা কিন্তু কাছাকাছি সময় হচ্ছে, তাই না? মানে বজ্রপাত যখনই হয় তখনই কিন্তু সাথে সাথে আলোটা আমরা দেখতে পাই, কিন্তু শব্দটা একটু দেরিতে আমার কাছে আসে। তো বজ্রপাতের শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে
অলরেডি অনেক কোনো না কোনো একটা জায়গা হয়ে গেছে অলরেডি, ওইটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই, কারণ সেটা 15 সেকেন্ড আগেই হয়ে গেছে। ঠিক আছে, যদি ভয় পাওয়ারই হয় তাহলে 15 সেকেন্ড আগেই তুমি অ্যাকচুয়ালি ভয় পাও, এখন তো ভয় পায় লাভ নেই, কারণ সে 15 সেকেন্ড ধরে তোমার কাছে আসছে, অনেক দূরে সে বজ্রপাতটা ফেলছে অ্যাকচুয়ালি। ওকে, বিষয়টা বুঝছো? আলো দেখে ভয় পাওয়ার কিছু আছে, কারণ হচ্ছে আলোটা খুব সাথে সাথেই হয়, মানে হচ্ছে জেনারেট হওয়ার খুব সাথে সাথে তুমি আলোটা দেখতে পাও, কারণ আলোর বেগটা অনেক বেশি থাকে। আচ্ছা, তাহলে বিদ্যুৎ চমকানো সম্পর্কিত ঘটনাগুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা অনুপাত রিলেটেড কথাগুলো বলবো। অনুপাত মানে একটা আরেকটার কত গুণ, সেটাকে আমরা অনুপাত বলি। ঠিক আছে, অনুপাত। যেমন ধরো আমি যদি বলি যে তোমার হচ্ছে পিতার বয়স ধরো হচ্ছে তোমার 60 বছর, ঠিক আছে, আর পুত্রের বয়স ধরো হচ্ছে পুত্রের বয়স ধরো হচ্ছে 30 বছর। ধরলাম, আমার ধরতে ইচ্ছা করছে, ধরলাম। আচ্ছা, তাহলে পিতার বয়স কি তোমার পুত্রের বয়স থেকে দ্বিগুণ না? পিতার বয়সটা দ্বিগুণ পুত্রের বয়স তুলনায়, তাই না? আচ্ছা, এটাকে লেখা যায় পিতা ইস্টু পুত্র, বা পিতা অনুপাত পুত্র ইজ ইকুয়াল টু হচ্ছে 60 অনুপাত 30। ঠিক আছে, পিতা অনুপাত পুত্র ইজ ইকুয়াল টু 60 অনুপাত 30। দেখো 30 দ্বারা ভাগ যায়, 60 30 দ্বারা ভাগ যায়, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় বলো তো? 2 অনুপাত 1। তার মানে কি পিতার বয়স পুত্রের বয়সের ঠিক দ্বিগুণ। বুঝতে পারছো? এটাকে অনুপাত বলে আর কি। হ্যাঁ, অনুপাত বলে। আচ্ছা, তাহলে এখন পিতার বয়স যদি পুত্রের বয়স যদি 1 হয়, তাহলে পিতার বয়স হবে কত? 2। ঠিক আছে, মানে দ্বিগুণ আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে অনুপাত রিলেটেড বেশ কিছু জিনিস থাকতে পারে, অনুপাত জিনিসগুলো তোমার জানা উচিত। ঠিক আছে, যেমন আমাদের জাতীয় পতাকা যেটা আছে, যে জাতীয় পতাকার তোমার হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ, এটার অনুপাত হচ্ছে কত জানো? 5:3। ঠিক আছে, 5:3 বা 5:2। অর্থাৎ দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, প্রস্থ হইতে হবে 3 মিটার। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি, এটাকে বলে অনুপাত। আবার ধরো হচ্ছে দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে প্রস্থ হইতে হবে 6 মিটার, তাই না? তার মানে কি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5:3। তো অনুপাত রিলেটেড জিনিসগুলো তোমাদের হয়তো একটু জানলে ভালো আর কি। আচ্ছা, ক্লাস 7 বলতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর সম্পূরক কোণ, পূরক কোণ, এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। সম্পূরক কোণ কাকে বলে, পূরক কোণ কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মনে করো একটা সরল কোণের কথা চিন্তা করি। সরল কোণ, আচ্ছা, সমকোণের কথা চিন্তা করি। সবাই এটা জানো, একটা সমকোণ, তাই না? এটা একটা সমকোণ না? আচ্ছা, এটা একটুটুকু আমি জিনিস মুছে ফেলতেছি, মাঝে মাঝে একটু স্মার্ট বোর্ড আনস্মার্ট কাজ করে আর কি, আসে না। আচ্ছা, এটা একটা সমকোণ, তাই না? এখানে 90 ডিগ্রি আছে না? 90 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি আমি একটা অ্যাঙ্গেল চেষ্টা করি, এই অ্যাঙ্গেলটা ধরো হচ্ছে তোমার 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল সৃষ্টি করি, বা 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল সৃষ্টি করি, তাহলে এই 60 ডিগ্রির পূরক কোণ কত হবে? পূরক কোণ হবে এইটা, যেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পূরক কোণ কাকে বলে? যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোনো একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা সেই কোণটা যদি বিয়োগ দিই, তাহলে সেটা একে অপরের পূরক কোণ হয়। আমি আরেকটু বোঝানোভাবে যদি বলি, দেখো এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির একটা পার্ট কত? 60 ডিগ্রি, তাই না? তাহলে আরেকটা পার্ট কত হবে? 30 ডিগ্রি। তাহলে এরা একে অপরের পূরক কোণ, আচ্ছা, এখন আমি যদি এটা আরেকটা উদাহরণ দিই, মনে করো এটা হচ্ছে 15 ডিগ্রি, তাহলে এই পুরোটা হচ্ছে কত? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 15 ডিগ্রি হয়ে যায় এখান থেকে, তাহলে এটা কত হবে বলতো? 90 মাইনাস 15, 90 মাইনাস 15 ডিগ্রি। 90 মাইনাস 15 কত হয়? 75 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এই 15 ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রির পূরক কোণ, তাই না? মানে এরা একে অপরের পূরক কোণ। ঠিক আছে, আর সম্পূরক কোণের কথা যদি বলি, সেক্ষেত্রে আমার 180 ডিগ্রি নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, এটা যদি ধরো 60 ডিগ্রি হয়, তাহলে 160 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে বলতো? 120 ডিগ্রি। কারণ দুইজন মিলে কত হইতে হবে? 180 ডিগ্রি হইতে হবে। তাহলে পূরক কোণের জন্য দুইজন মিলে 90 ডিগ্রি হইতে হবে, সম্পূরক কোণের জন্য দুইজন মিলে 180 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সম্পূরক কোণ পূরক কোণ সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল অনেক কিছু হয়তো আছে, এটা আমরা দেখতে পারি হয়তো। আচ্ছা, এমন একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। আমি একটু উপরের ক্লাসের দিকে চলে যাচ্ছি আর কি। হ্যাঁ, এটা হয়তো 5-6 যারা আছে তারা হয়তো বুঝবে কিনা জানি না। আচ্ছা, এটা হচ্ছে 8 এর জন্য বলতেছে আর কি। হ্যাঁ, √2 প্লাস √2 প্লাস √x ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু হোয়াট? এটা যদি হয় তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু হোয়াট? x এর মান কত? আচ্ছা, দেখো আমরা কিন্তু খুব সহজে এটা বের করতে পারি। আমি যদি হোল স্কয়ার করে দিই, দুই পাশে যদি বর্গ করে দেই, তাহলে কত হবে বলো তো? বর্গ করে দিলে হচ্ছে তোমার এখানে থাকবে হচ্ছে √2 প্লাস √2 প্লাস √x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এর স্কোয়ার। ঠিক আছে, তো আমি যদি স্কোয়ার এবং রুট কাটা চলে যায়, তুমি জানো, তাই না? এটাকে যদি স্কোয়ার করে দিলে এটা কাটা চলে যাবে। কাটা চলে গেলে থাকবে হচ্ছে 2 প্লাস √x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 25। এখানে আমরা কি করলাম? বর্গ করলাম, তাই না? বর্গ করলাম। আচ্ছা, এটাকে কিন্তু তোমার হচ্ছে 2 কিন্তু বিয়োগ করে দেওয়া যায়, তাই না? এই দুইটা এই পাশে যোগ করে আসছে, এই পাশে বিয়োগ করে দেওয়া যায়। তাহলে থাকে হচ্ছে 2 প্লাস √x ইজ ইকুয়াল টু হচ্ছে 23
দেখো এটা কিন্তু আমরা আবার বর্গ করতে পারছি, তাই না? এটাকে যদি আমি আবার বর্গ করে দিই তাহলে 23 এর উপরে একটা বর্গ চলে আসতেছে। এর পাশ থেকে থাকবে হচ্ছে তোমার 2 প্লাস রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 23 এর স্কোয়ার। 23 এর স্কোয়ার যদি করতে চাই, 23 এর স্কোয়ার আসে হচ্ছে তোমার 529। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে তোমার 529, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 2 আবার যোগ আকারে আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 529 মাইনাস 2। তাহলে কত আসবে? 527, তাই না? তাহলে এখন দেখো রুট ওভার এক্স পর্যন্ত তুমি চলে আসছো, এখন এক্স এর ভ্যালু বের করা যাবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 527 তার স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু 527 তার স্কোয়ার। তাহলে তার স্কোয়ার করে দিলে কত আসে? 277। এখান থেকে এক্স এর ভ্যালু আসে 277,729। এটা হচ্ছে এক্স এর ভ্যালু চলে আসছে। ওকে, তো এই ধরনের ম্যাথ আসতে পারে তোমরা যেখানে খুব সামান্য, দেখো দেখতে একদম অনেক ভয়ানক লাগে, তাই না? বাট সলভ করা কিন্তু খুব ইজি, জাস্ট স্কোয়ার করে দিলে সব সলভ হয়ে যাচ্ছে, তাই না? তো অলিম্পিয়াডে ম্যাথ এরকমই দেখতে লাগবে ভয়ঙ্কর, কিন্তু আসলে অ্যাকচুয়ালি খুবই সহজ। সহজভাবে চিন্তা করতে শিখতে হবে, কঠিনভাবে চিন্তা করলে তোমরা অলিম্পিয়াডে খুব বেশি ভালো করতে পারবা না। সহজ করে চিন্তা করলে তোমরা অনেক বেশি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, দিন নিয়ে ফাইজলামি হতে পারে, দিন নিয়ে ফাইজলামি বলবো এটা অ্যাকচুয়ালি। আগামীকালকের পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালকের আগের দিন কত কি বার হবে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আসলে তোমরা পারবা, একটু ক্যালকুলেশন করলে হয়ে যায়। আচ্ছা, তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, এই জিনিসগুলো বৃত্ত রিলেটেড, বৃত্ত জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বৃত্ত জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বৃত্ত, ঠিক আছে? তো এটা ধরো একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে যদি তোমার হচ্ছে, যদি চিন্তা করি, সরি, আচ্ছা এটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তর এই জিনিসটাকে ব্যাস বলে, আর তাই না? আর ব্যাসার্ধ বলে ওইটাকে, এবং এই পুরাটাকে অ্যাকচুয়ালি যে আমি চিন্তা করি, এই পুরাটা হচ্ছে তোমার ব্যাস, তাই না? ব্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2r হয়, ঠিক আছে? তোমার হচ্ছে পরিধির কথা যদি বলি, পরিধি কত হবে? 2πr। ক্ষেত্রফল কত হবে? πr স্কোয়ার, ঠিক আছে? একটার সাথে আরেকটা তুলনা করতে দেওয়া হতে পারে, এই জিনিসটা তোমাকে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, বৃত্ত রিলেটেড একটু ম্যাথমেটিক্স গুলো দেখে আসতে পারো, একটু চিন্তা করে আসতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অনুপাত নিয়ে কথা বললাম। আমি 9-10-এ চলে যাচ্ছি। 9-10-এর মধ্যে আমরা ফিজিক্স নিয়ে কথা বলতে চাই। আর ফিজিক্সের মধ্যে তোমার হচ্ছে আলফা কণা, বিটা কণা, এগুলো সম্পর্কে তোমরা হয়তো জানো। আলফা কণা মানে কি বলো তো? আলফা কণা মানে হচ্ছে তোমার হিলিয়াম 2+, এটাকে বলা হচ্ছে তোমার আলফা কণা, ঠিক আছে? তো দেখো, একটা যদি আমি হিলিয়াম আঁকার চেষ্টা করি, হিলিয়াম, আশা করি তোমরা হিলিয়াম অ্যাটলিস্ট চেনো, 9-10-এ পড়ো, হিলিয়াম অ্যাটলিস্ট চেনো। হিলিয়াম হচ্ছে তোমার পর্যায় সারণী দ্বিতীয় মৌল, তাই না? যার ভিতরে হচ্ছে তোমার হিলিয়াম। আচ্ছা, ভিতরে যদি আমি নিউক্লিয়াসটা আঁকার চেষ্টা করি, নিউক্লিয়াসে 2টা প্রোটন থাকে এবং 2টা নিউট্রন থাকে, তাই না? আচ্ছা, আমি গোলগুলোকে প্রোটন বোঝাচ্ছি এবং হচ্ছে তোমার এরকম কাটাকাটি করে দেওয়া, এটাকে আমরা নিউট্রন বোঝাচ্ছি, ঠিক আছে? আর পাশে হচ্ছে তোমার ইলেকট্রন থাকে, ঘুরতে থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে হিলিয়াম। ওকে, এটার নাম হচ্ছে কি? হিলিয়াম, ঠিক আছে? আচ্ছা, হিলিয়াম থেকে একটা ইলেকট্রন যদি রিমুভ করে দিই, এই ইলেকট্রনটাকে রিমুভ করে দিলাম, এই ক্রস দ্বারা আমি ইলেকট্রন বুঝাইলাম, ইলেকট্রনটা রিমুভ করে দিলে এটা হয়ে যায় কি বলতো? হিলিয়াম প্লাস। 9-10-এ পড়ো, অবশ্যই এটা তোমার জানা উচিত। আচ্ছা, আরেকটা ইলেকট্রন যদি পাস করে দিই, সরাই ফেলি, তাহলে কি হয়ে যায় সেটা বলো তো? হিলিয়াম 2+। হিলিয়াম 2+, তাহলে 2টা ইলেকট্রন যদি সরাই ফেলি তাহলে দেখো তার কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে না। তাহলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে কি? শুধুমাত্র তার নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে, যেটার মধ্যে 2টা প্রোটন 2টা নিউট্রন থাকে, এতটুকু জিনিসই থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার আলফা কণা, তাই না? আলফা কণা দেখো দ্বিধনাত্মক হিলিয়াম, তাই না? তাহলে দ্বিধনাত্মক হওয়ার কারণে কি হচ্ছে? তার মধ্যে কোনো ইলেকট্রন থাকতেছে না। ইলেকট্রন না থাকলে কি মাঝখানের এতটুকু অংশ পড়ে থাকবে না, শুধুমাত্র মাঝখানের এতটুকু অংশ, এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আলফা কণা। একইভাবে বিটা কণা কাকে বলে, গামা কণা কাকে বলে, এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ রিলেটেড তোমাদের জিনিসগুলো জানা উচিত। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, কেন সৃষ্টি হয়, পৃথিবীর কোথায় অভিকর্ষ ত্বরণ বেশি থাকে, কম থাকে, এই জিনিসগুলো তোমরা জানবে অবশ্যই। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে টানা বা ঠেলা, এই জিনিসগুলো তোমাদের একটু জানা উচিত। যেমন ধরো ঘর্ষণ বল, ঘর্ষণ বল আমরা কি জানি বলতো? বাধাদানকারী বল, ঠিক আছে? আমি যদি খুব সহজ একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, মনে করো হচ্ছে তোমার তুমি সাইকেল চালাচ্ছ, হঠাৎ করে তুমি প্যাডেল দেওয়া বন্ধ করে দিলা। তাহলে প্যাডেল দেওয়া বন্ধ করার ফলে তোমার সাইকেলটা আস্তে 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 ধীরে ধীরে স্লো হতে থাকে এবং একটা সময় স্থির হয়ে যায়। এটা কেন? কেন স্থির হয়? কে তোমাকে থামাচ্ছে? কেউ না কেউ তোমাকে থামাচ্ছে, তাই না? এই জিনিসটার নাম হচ্ছে ঘর্ষণ বল, একটা বাধাদানকারী বল। তুমি যদি এদিক বরাবর যেতে চাও তাহলে সে উল্টা দিক বরাবর তোমাকে বাধা দিবে, সামনের দিকে এগিয়ে যেতে বাধা দিবে। এই ঘটনাকে বলছে হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মনে করো হচ্ছে একটা বস্তু এটার উপর আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এটার মধ্যে যে পৃষ্ঠের মধ্যে সে আছে, ঠিক আছে, যে পৃষ্ঠের মধ্যে আছে সেই পৃষ্ঠটার বাধাদানকারী বল হচ্ছে 3 নিউটন, ঠিক আছে? আর তোমার হচ্ছে বস্তুটার ভর হচ্ছে তোমার 3 কেজি, ঠিক আছে? 3 কেজি, ওকে? আচ্ছা, এখন যদি আমি বলি যে ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? আচ্ছা, কিন্তু মনে রাখবা একটা বস্তুকে আমি যখন তোমার হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করব বা বল প্রয়োগ করব, তাহলে বস্তুটা ওই বলটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে।
প্রথমত এই বলের একটা অংশ বাধাদানকারী বলের বিপরীতে কাজ করার জন্য ব্যবহৃত হবে। তাহলে সেই কতটুকু বাধাদানকারী বলের বিপরীতে কাজ করার জন্য ব্যবহৃত হবে বলতো? 3 নিউটন। কেন? কারণ 3 নিউটন বাধাদানকারী বল আছে, 3 নিউটন এখানে ইউজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট থাকে কত বলতো? 7 নিউটন। এই অবশিষ্ট 7 নিউটনটা হচ্ছে কি করবে? তার ত্বরণ সৃষ্টি করতে সাহায্য করবে। ঠিক আছে, ত্বরণ সৃষ্টি করতে সাহায্য করবে। তাহলে আমরা জানি F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি হচ্ছে আমরা F = ma। ঠিক আছে, তাহলে F এর ভ্যালুটা কত হবে? 7। কেন 7 হবে? কারণ আমার 7 নিউটন বল অবশিষ্ট আছে, বাকি 3 কি হয়ে গেছে? ঘর্ষণ বলের বিপরীতে কাজ করতে মানে শেষ হয়ে গেছে। m এর ভ্যালু কত হবে? 3 × a। তাহলে a এর ভ্যালু কত হবে? a = 7/3। ঠিক আছে, তাহলে হিসাব নিকাশ করলে তোমরা যেটা আসে সেটা হচ্ছে তোমার এর ভ্যালু। ঠিক আছে, এইরকম ছোটখাটো কিছু ম্যাথ থাকতে পারে যে ম্যাথগুলো হয়তো তোমাদের মানে হচ্ছে সহজ চিন্তা করতে হবে, কঠিনভাবে চিন্তা করা যাবে না, একটু ট্রিকি থাকবে, একটু চিন্তা করতে হবে এই আর কি। ঠিক আছে, তো আমরা মূলত অনেক কিছু আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাই। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার একটু বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে বিনয়ী করে তোলা মানুষকে। তুমি যত বেশি বিনয়ী হবা, তুমি তত বেশি শিক্ষিত হবা। তুমি বুকিশ এডুকেশন বা এই যে তরণ বন্ধন, এই জিনিসগুলো তুমি যত বেশি জানবা, এটা দ্বারা তোমার বিনয় যদি তোমার মধ্যে না আসে বা শিক্ষার দ্বারা তোমার যদি বিনয় না আসে, তাহলে অ্যাকচুয়ালি তুমি শিক্ষিত না। সো আমি এটা এক্সপেক্ট করবো সাভারের মেধাবী শিক্ষার্থীরা তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি তারা বিনয়ী হবে, অনেক বেশি বিনয়ী হবে। ঠিক আছে, যে যত বেশি শিক্ষিত তাকে তত বেশি বিনয়ী হওয়া উচিত। আমি এটা আবারও বলতেছি, যে যত বেশি শিক্ষিত তাকে তত বেশি বিনয়ী হওয়া উচিত। পরস্পরকে সাহায্য করার মনোমানসিকতা থাকা উচিত। তাই বলে পরীক্ষার হলে কিন্তু সাহায্য করতে যেও না। আমি আবার বলতেছি, পরীক্ষার হলে কিন্তু সাহায্য করা যাবে না, অন্য সময় সাহায্য করতে পারো। আমাদের সাভার সায়েন্স সোসাইটির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যারা পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে, কোনো নোটস বা লাইক হচ্ছে কোনো ফ্রেন্ডের কাছ থেকে জেনে নেওয়া বা দেখাদেখি করা, তাদেরকে আমরা সাইলেন্ট এক্সপেল করি। সাইলেন্ট এক্সপেলের অর্থ হচ্ছে আমাদের সামনে তোমাদের পুরো সিট প্ল্যানের একটা লিস্ট থাকে। ঠিক আছে, সো যেই স্টুডেন্টরা এরকম কাজগুলো করবে, সামনে একটা ছেলে থাকবে, সে হচ্ছে তোমার ওইটা জাস্ট কেটে দিবে। ঠিক আছে, তোমার রোলটা জাস্ট কেটে দিবে সে। জাস্ট যদি তোমার রোলটা বা তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা জাস্ট কেটে দেয়, তাহলে দেন হোয়াট উইল হ্যাপেন আমরা ওই খাতাটা দেখবো না, ওই খাতাটা আমরা ছিঁড়ে ফেলে দেবো। ঠিক আছে, সো মেক শিওর তোমরা হচ্ছে কখনোই দেখাদেখি করবা না। তোমরা হচ্ছে একদম একটা সভ্য, ভালো, সুন্দর, মেধাবী, বিনয়ী ছেলের মতো বা মেয়ের মতো তোমরা হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করবা, খুব ভালো রেজাল্ট করো ইনশাল্লাহ। এটাই আশা করি তোমাদের প্রতি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।